শোনো, বারবার উল্টাপাল্টা কথা বলবে না। সবার চরিত্র একরকম হয় না। আচ্ছা, এই টপিক বাদ। কয়টা বাজে দেখেছো? সর্বনাশ, আমার জিনিসপত্র প্যাক করা বাকি। তুমি একটা ধ্যাৎ, ওঠো। নতুন শাড়ির ওপর বসে আছো কেন? তনয়া উঠে দাঁড়িয়ে পড়ল। তার নিচে পরে সুন্দর শাড়িটা মোটামুটি ভর্তা হয়ে গেছে। আসলে সে এত পাগল হয়েছিল যে এতক্ষণ বুঝতেও পারেনি কোথায় বসে আছে। স্বরূপ বিড়বিড় করছে রাগে, সেই সাথে কাজও করছে। একটা সুটকেস খালি করে ফেললো সে, তারপর বলল, সবার আগে জামা কাপড়। আমরা 5 দিন থাকবো, তাই 5 দিনের জামা কাপড় নিলেই চলবে। এর মাঝে একদিন অনুষ্ঠান, সেদিনেরটা সহ মোট 5টা শাড়ি নিয়ে নিল সে। তনয়া সেগুলোর সাথে মিলিয়ে ব্লাউজ, পেটিকোট আর অন্তর্বাস গুছিয়ে দিলে স্বরূপ সুন্দর করে ভাজে ভাজে গুছিয়ে ফেলে বলল, এবার শাড়ি পরতে ইচ্ছে না হলে সালোয়ার কামিজ পরতে হবে, তাই 5 সেট কামিজ নিতে হবে। স্বরূপ চোখ কপালে তুলে বলল, ফাজলামো নাকি? সত্যি। স্বরূপ আর কথা বাড়ালো না, সালোয়ার কামিজ নিল। রাতে পরার জন্য নরম জামা নিল। এরপর এক এক করে গোছানো হলো কসমেটিক্স, গয়নাগাটি। দুটো সুটকেস তালাবদ্ধ করার পর তনয়া আমতা আমতা করে বলল, আরও কিছু জিনিস। আরো কি? একটা হেয়ার ড্রায়ার, স্ট্রেনার আর আর একটা টিস্যুও নেবার জায়গা নেই। এভাবেই চলবে, চুপ করে বসো। তনয়া বসে পড়ল। স্বরূপ ওর বাকি জিনিসগুলো অগোছালো ভাবেই আলমারিতে তুলে রাখলো। গোছানোর সময় নেই, এবার সে নিজের জামা কাপড় গোছাতে শুরু করলো। 3টে শার্ট, 3টা টি শার্ট, একটা পাঞ্জাবি, কোট প্যান্ট, 2টো ট্রাউজার, পারফিউম আর শেভিং এর সরঞ্জাম ঢুকিয়ে সুটকেস বন্ধ করে দিল। 10 মিনিটের ব্যাপার। তনয়া হাঁ করে দেখলো শুধু। স্বরূপ ওর দিকে চেয়ে মুচকি হেসে, হয়ে গেল। জি, হয়ে গেল। এর চেয়ে কম জিনিসেও হয়। ভাগ্যিস ছেলে হয়ে জন্মায়নি। স্বরূপ চোখ গোল করে বলল, আমি ভেবেছিলাম উল্টোটা বলবে। আরে, যদি ছেলে হয়ে জন্মাতাম। এখানেই তো তোমার আর আমার চিন্তার পার্থক্য। কিন্তু ছেলে হতে চাও না কেন? ছেলে হয়ে তোমাকে 3টা সুটকেস গোছাতে হলো, আর আমি মেয়ে বলে চুপচাপ বসে দেখলাম, কিছুই করলাম না। এই জন্যই ছেলে হতে চাইনি। স্বরূপের মুখটা দেখার মতো হলো। সে মুখ বাঁকা করে বলল, তোমার মতো অলস আর অকর্মা মেয়ে আমি জীবনে দেখিনি। আবার বড়াই করে বলছো। এজন্যই তো আল্লাহ তোমাকে পাইয়ে দিলেন বলে। তোমার কি মনে হয় আমি সব সময় তোমার জিনিসপত্র গুছিয়ে দেব? আর এই ঝামেলা পোহাবো না বলে দিলাম। আর বাদ দাও বা না দাও, আজ তো দিলে, একদিনে কি পয়সা হলো? উসুল। স্বরূপ কি যেন বলতে যাচ্ছিল, মা ঘরে ঢুকলেন এমন সময়। তনয়াকে দেখে আঁতকে উঠে বললেন, হায় হায়, তৈরি হবে কখন? 8:30 বাজতে চললো। এই তোমা, এক্ষুনি রেডি হচ্ছি। তনয়া জামা কাপড় নিয়ে দ্রুত বাথরুমে ঢুকে গেল। স্বরূপ মাকে বলল, তোমরা সবাই রেডি? আমি তো অনেকক্ষণ আগেই তৈরি হয়ে বসে আছি। তুমি তো লক্ষ্মী মেয়ে। আচ্ছা, বাবা থাকতে তুমি তোমার জিনিসপত্র নিজেই গুছাতে নাকি বাবাকে দিয়ে করাতে? মা ইঙ্গিত বুঝে মুখ টিপে হেসে বললেন, আমার ব্যাগ গোছানো তোর বাবার কোনোদিনই পছন্দ হতো না, নিজে থেকেই গুছিয়ে দিত সব সময়। স্বরূপ আনমনেই বলল, বিষয়টা তাহলে জেনেটিক্যাল। এই জন্যই এই অকর্মার ঢেকের জন্য এত কিছু করে ফেলেছি, নয়তো আমার কোনো ঠেকা পড়েছে। কি বলছিস এসব? না না, কিছু না। চলো সব নিচে নামিয়ে রাখি, গাড়ি চলে আসবে এক্ষুনি। স্টেশনে গিয়ে তারা জানতে পারলো ট্রেন আসতে 1 ঘন্টা লেট হবে। সবাই ওয়েটিং রুমে বসে রইল। তনয়া স্টেশনে আসার পর থেকে বেশ আগ্রহ নিয়ে চোখ বড় বড় করে সবকিছু দেখছে। স্টেশনে শুয়ে থাকা ভিখারি থেকে শুরু করে পানির বোতলওয়ালার দিকে ঘুরে ঘুরে তাকাতে লাগলো। সবকিছু যেন সুন্দর লাগছে। তার পাশে বসে স্বরূপ বিরক্ত মুখে মোবাইল স্ক্রল করছে। তনয়া মাঝে মধ্যে আর চোখে দেখছে। স্বরূপ আপাতত ভিডিও অপশনে ঘুরছে। সুন্দরী সংবাদ পাঠিয়ে কী সব হাবিজাবি বলছে সেটা আগ্রহ নিয়ে শুনছে নাকি মহিলাকে দেখছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করেও বুঝতে পারলো না তনয়া। একটু পর আরেকটা ভিডিও এলো, বিদেশি একটা প্রোগ্রাম। মহিলার উপরে একটা টপস পরেছে যার প্রায় পুরোটাই স্বচ্ছ। এটাও স্বরূপকে বেশ আগ্রহ নিয়ে দেখতে দেখা গেল। তনয়ার ইচ্ছে করতে লাগলো মোবাইলটা ছুঁড়ে ফেলে দিতে। একপাশে মা চাচিরা বসে গল্প জুড়েছে, যেসব গল্পের বেশিরভাগই চরিত্রই তনয়ার অচেনা। সময় কাটতে লাগলো। 1 ঘন্টা পার হবার পর জানা গেল ট্রেন আরও লেটে আসবে। কখন আসবে কেউ জানে না। তনয়ার ভালো লাগা ক্রমাগত বিরক্তির পর্যায়ে চলে যাচ্ছে। স্বরূপ মোবাইল থেকে চোখ পর্যন্ত তুলছে না। তার মোবাইলে এখন খাওয়া দাওয়ার ভিডিও চলছে। এক মহিলা বিশাল হাঁ করে তাতে একসাথে 4টা ডিম ঢুকিয়ে দিল। তনয়ার বমি পেয়ে গেল। এদিকে বাথরুম যাওয়া দরকার। মহিলারা সবাই একটু আগেই গিয়েছিল। তনয়ার তখন প্রয়োজন হয়নি, এখন না গেলেই নয়। সে স্বরূপের হাত টানলো।
ওয়াশরুমে যাব। স্বরূপ মোবাইল থেকে চোখ না তুলে বলল, কোলে করে নিয়ে যেতে হবে? উফ, শুধু সাথে যাবে। এখানেই তো ওয়াশরুম, নিজের কাজ করতে শেখো। আমি তোমার সার্ভেন্ট নাকি? তুমি একটা নোংরা লোক। স্বরূপ দাঁত বের করে হেসে বলল। বুঝতে বড় দেরি করে ফেললে সুন্দরী। তনয়া একাই ওয়াশরুমের দিকে গেল, কিন্তু পাবলিক টয়লেটের যে অবস্থা তা দেখে তার ভেতরে নাড়ি বুড়ি পাক খেতে শুরু করলো। কোনো রকমে বের হয়ে হাতে মুখে পানি দিয়ে একটু সুস্থ হবার চেষ্টা করলো সে। ফিরে যাবার সময় দেখলো এক মহিলা বেশ বিপাকে পড়েছেন, তার কোলে ছোট বাচ্চা কাঁদছে। তনয়া কি হয়েছে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, বাচ্চাটাকে খাওয়াতে হবে। ওই যে রুম আছে তো মায়েদের জন্য, ওখানে চলে যান। ও মহিলা বললেন। আমার ব্যাগগুলো নিয়ে সমস্যায় পড়েছি, সাথে আর কেউ নেই। এগুলো রেখে যাব কার কাছে? ভরসা করার কাউকে পাচ্ছি না। তনয়া বলল, আমি দেখছি, আপনি যান। মহিলা খুশি হলেন, তার কোলের বাচ্চা গলা ফাটিয়ে কাঁদছে। তিনি তাড়াতাড়ি ঢুকে গেলেন মাতৃদুগ্ধ পান করানোর ঘরটাতে। তনয়া বসলো, তার এখন ঘুম পাচ্ছে। রাত কত হলো ঘড়ি নেই তার কাছে। চেয়ারে হেলান দিয়ে হাই তুলল সে। ট্রেন কখন আসবে? ট্রেন হঠাৎই চলে আসে স্টেশনে, হুড়োহুড়ি পড়ে গেল। এতগুলো ব্যাগ তুলতে তুলতে অবস্থা কাহিল হয়ে পড়ল স্বরূপের। সেগুলো তুলে জায়গা মতো রেখে নিঃশ্বাস ফেলে বসলো সে। মোট দুটো ডাবল সিটের কামরা ভাড়া করেছে তারা। ওপর নিচ করে সবার এতেই হয়ে যাবে। বাইরে তখনও ভিড়ভাট্টা হয়েছে। মা অন্য ঘর থেকে এই ঘরে এসে চারিদিকে চোখ বুলিয়ে চেঁচিয়ে উঠলেন। এই স্বরূপ, তনয়া কই? স্বরূপ চারিদিকে তাকালো, তনয়া নেই। ওই রুমে নেই? না তো, ও কি ওঠেনি নাকি? ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে। স্বরূপ দৌড়ে অন্য রুমে গেল, সেখানে নেই। পুরো বগিতে ওয়াশরুমে কোথাও তনয়া নেই। সে দরজার সামনে দাঁড়িয়ে বাইরে চোখ বুলালো। কোথাও তনয়াকে দেখা গেল না। তনয়ার নাম্বারে ডায়াল করলো সে। ফোনটা বেজে উঠল তারই অন্য পকেটে। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়িয়ে যাচ্ছে দেখে স্বরূপ লাফিয়ে নামতে যাচ্ছিল, তখন মা ধরে ফেললেন তাকে। মা, ও রয়ে গেছে। রয়ে যাবে কেন? হয়তো ভুলে অন্য বগিতে উঠেছে। স্বরূপ বুঝতে পারলো না কি করবে। মেয়েটা এত কেয়ারলেস। দেখা হলে সবার আগে সে একটা চড় মারবে। পরের স্টেশনে যেতে যেতে স্বরূপ পুরো ট্রেন খুঁজে ফেললো, কোথাও তনয়াকে পেল না। যে আশাটুকু ছিল সেটা নিভে যেতে ভয় জেঁকে ধরলো তাকে। তনয়ার কাছে মোবাইল, টাকা কিছুই নেই। রাত 1:30টায় সে বাড়িতেও ফিরতে পারবে না। কি করবে একা একা? অন্য কারো মোবাইল দিয়ে তাকে কল করলেও তো পারে। তা করছে না কেন? বোকা মেয়েটা কোনো বিপদে পড়বে না তো? পরের স্টেশনে মা চাচিদের সাবধানে বসিয়ে রেখে নেমে পড়ল স্বরূপ। ট্রেনটা ছেড়ে যেতেই ফাঁকা হয়ে গেল স্টেশন। শীতের রাত, কেউ অপ্রয়োজনে বসে নেই। স্বরূপের ভয় করছে। সে স্টেশন থেকে বেরিয়ে গাড়ি খুঁজতে শুরু করলো। আজ মনে হচ্ছে পুরো পৃথিবী ঘুমিয়ে আছে, শুধু সে একা অতৃপ্ত আত্মার মতো ঘুরছে। তনয়া কি করছে কে জানে? নিরাপদ আছে তো? স্বরূপের মনে হলো কত যুগ পেরিয়ে গেছে, অথচ মাত্র 10 মিনিটই কেটেছে এর মধ্যে। শেষ পর্যন্ত সে একটা সিএনজি দেখতে পেল। লোকটা শেষ ট্রিপ দিয়ে বাড়ি ফিরছিল। স্বরূপকে নিতে প্রথমে রাজি হচ্ছিল না। অনেকটা বুঝিয়ে বলার পর লোকটার মন নরম হলো। স্বরূপকে তুলে নিয়ে ফাঁকা রাস্তায় সর্বোচ্চ গতিতে ছুটে চলল আগের স্টেশনের দিকে। স্বরূপ যখন ওয়েটিং রুমে ঢুকছিল তার বুক ডিপ ডিপ করছে। তনয়াকে পাওয়া যাবে তো? যদি না পাওয়া যায় তবে সে কি করবে? কোথায় খুঁজবে? স্টেশনও অসম্ভব নির্জন। শেষ ট্রেন ছেড়ে গেছে। দুটো কুকুর শুয়ে আছে বাইরে। স্বরূপ পায়ে পায়ে ঢুকলো ভিতরে। চারিদিকে তাকালো, কেউ কোথাও নেই। স্বরূপ চারিদিকটা ভালো করে খুঁজলো। ওয়াশরুমে দেখে এলো, কাউকে পেল না। মাথায় হাত দিয়ে বেরিয়ে পড়লো সেখান থেকে। না, এখনো ভরসা আছে, হয়তো বাসায় চলে গেছে তনয়া। তনয়ার মায়ের নাম্বারে ফোন করলো। ঘুম ঘুম কণ্ঠে তিনি ফোন তুলে বললেন, হ্যাঁ বাবা, ঠিকমতো ট্রেনে উঠতে পেরেছো? তনয়া ফোন ধরছে না কেন? তনয়ের ফোনটা তখনও স্বরূপের পকেটে। কখন বেজেছে তার কানে জানি। সে নিজের গলা যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, জি মা, ও ঘুমিয়ে গেছে। আপনার কল করা দেখে আমি ভাবলাম জানিয়ে দিই। স্বরূপ ফোন রেখে দিল। বেরিয়ে গিয়ে আরেকটা গাড়ি খুঁজতে লাগলো। সিএনজিটা চলে গেছে। তখনই হঠাৎ অন্ধকার একটা কোণ থেকে শব্দ শুনতে পেয়ে ফিরে তাকালো সে। এগিয়ে গেল সেদিকে। একটা সিগারেটের আলো সেদিকেই ঘোরাফেরা করছে। স্বরূপের মনটা কু ডেকে উঠল। সে জোর গলায় ডাকলো, তনয়া, তুমি এখানে? তনয়া চিৎকার করে কেঁদে উঠল। সিগারেটের আলোটা সেকেন্ডের জন্য স্থির থেকে একদিকে ছুটে চলল। লোকটা পালিয়েছে। স্বরূপ দৌড়ে গেল সেদিকে। অন্ধকার থেকে একটা অবয়ব ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল তার বুকে। তনয়া কাঁপছে, থরথর করে কাঁদছে পাগলের মতো। বেশ কিছুটা সময় লাগলো তার স্বাভাবিক হতে। তাকে নিয়ে ওয়েটিং রুমে আলোতে গিয়ে বসলো স্বরূপ। কিছুটা স্থির হয়ে এলে তনয়া জানালো কি হয়েছিল। সে এক বাচ্চার মায়ের ব্যাগ পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়েছিল। যখন জেগেছে তখন স্টেশনে হুড়োহুড়ি লেগে গেছে। ট্রেন চলে এসেছে। সে ছুটে গেছে বাড়ির লোকেরা যেখানে ছিল সেখানে, কিন্তু কাউকে পায়নি। এরপর ট্রেনের কাছে গিয়ে খুঁজতে শুরু করেছে।
এত বড় ট্রেনের কোথায় খুঁজবে, ট্রেনের কত নাম্বার বগিতে তারা উঠেছে কিছুই সে জানতো না। এরপর যখন ট্রেন চলতে শুরু করেছে তখন একটা বগিতে উঠে পড়েছিল, কিন্তু বখাটে ধরনের কিছু লোককে দেখে ভয়ে আবার নেমে পড়েছে। ট্রেন চলে যাবার পরে স্টেশন ফাঁকা হয়ে গেছে, তারপর থেকে একটা লোক তার আশেপাশে ঘুরছে। লোকটার চোখ ফাঁকি দিতে সে বাইরে অন্ধকারে গিয়ে লুকিয়েছিল, কিন্তু লোকটা তাকে খুঁজে পেয়ে গিয়েছিল। আর একটু দেরি হলে সর্বনাশ হয়ে যেত। কথাটা বলতে বলতে আবারও কেঁপে উঠল তনয়া, ফুপিয়ে কাঁদতে লাগলো। স্বরূপ তাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। একটু আগে তনয়ার উপর রাগ হচ্ছিল তার, এখন রাগ হচ্ছে নিজের উপর। সে কি করে ভুলে গেল নতুন বউয়ের কথা? মনটা ছোট হয়ে গেল স্বরূপের। সে কি এতই খারাপ লোক? তার আজ মনে হলো তনয়া মেয়েটা ভালো ভালো বলে এখনো তার উপর ভরসা করে তাকে জড়িয়ে আছে। বেশ কিছুটা হাঁটার পর একটা চায়ের দোকান পাওয়া গেল, ঝাঁপ অর্ধেক খোলা। রাতের খাবার তারা খেয়ে বের হয়নি। ট্রেনে খাবার জন্য হাবিজাবি অনেক কিছু সারাদিন ধরে বানিয়ে সাথে নিয়ে নিয়েছেন মা। এখন সেসব তাদের সাথে ট্রেনে যাচ্ছে। তনয়া আর স্বরূপের খিদে পেটে ছুঁচো দৌড়াচ্ছে। এতটা উত্তেজনার পর খিদেটা আর বসে আসতে চাইছে না। চায়ের দোকানে তেমন কিছু পাওয়া গেল না। 2 কলা আর 2 কাপ চা খেয়ে তারা আবার সামনের পথ ধরল। ট্রেন ধরতে হলে দ্রুতগামী কোনো যান ধরতে হবে, আর নয়তো ভেঙে ভেঙে যেতে হবে। সকালের অপেক্ষা করার চেয়ে এখন যতটা এগিয়ে থাকা যায় ততই ভালো। তনয়া শীত করছে, তার গায়ে পাতলা একটা চাদর ছিল, সেটা কোথায় পড়ে গেছে সে জানেও না। স্বরূপের গায়ে কোট আছে। তনয়ার কয়েকবার ইচ্ছে হলো সেটা চাইতে, কিন্তু শেষ পর্যন্ত আর চেয়ে উঠতে পারলো না। স্বরূপেরও তো শীত লাগবে, ওটা দিয়ে দিলে। কিছু দূর যাবার পর বাস স্ট্যান্ডে এসে পড়লো তারা। একটা বাস মাত্রই ছাড়তে যাচ্ছিল। টিকিট ছাড়া কিছুতেই নেবে না তাদের। স্বরূপ অনেক অনুরোধ করে বেশি টাকা দিয়ে বাসে উঠে পড়লো। বাসের সব সিট ভর্তি, রাতের যাত্রীরা ঘুমিয়ে আছে। সামনে ছোট একটা সিটে তনয়াকে বসে দিয়ে পাশে দাঁড়িয়ে রইল স্বরূপ। বাসটা চলতে লাগলো দ্রুত গতিতে। তনয়া স্বরূপের একটা হাত ধরে বসে রইল। তার কাছে সবকিছু কেমন যেন অ্যাডভেঞ্চারের মতো মনে হচ্ছে। আহা, এরকম একা রাত যেন স্বপ্নের মতো। ভালোবাসার মানুষটার সাথে অজানার পথে বেরিয়ে পড়া। স্বরূপ এদিকে বিরক্ত হয়ে আছে, তনয়ার দিকে তাকিয়ে আছে। সে মেয়েটা অল্প অল্প হাসছে। হাসির কি আছে এখানে? এই মেয়ে তার কপালে শনি বয়ে এনেছে, নইলে এই মাঝরাতে খিদে পেটে বাসে ঝুলে ঝুলে যেতে হয়। বাসটা তাদের নামিয়ে দিল চৌরাস্তার মোড়ে। এখান থেকে তাদের পথ ভিন্ন। দিনের বেলার ব্যস্ত পথটা এখন খাখা করছে। অসম্ভব নীরবতা চারিদিকে। বিশ্বাস হতে চায় না এই পথ দিনের বেলা অজস্র যানবাহন আর লোকের সমাগমে মুখর হয়ে থাকে। কয়েকটা দূরপাল্লার গাড়ি প্রবল গতিতে পেরিয়ে গেল তাদের। তনয়ার এখন ভীষণ শীত করছে। সে 2 হাতে তালু ঘষল। স্বরূপ আর চোখে সেটা দেখেও চুপ করে রইল। তনয়া এবার সত্যি একটু কষ্ট পেল। একটুও কি মায়া হচ্ছে না তার, নাকি নিষ্ঠুর হবে বলে পণ করে বসে আছে? তনয়া মন খারাপটা গিলে ফেলে জিজ্ঞাসা করলো, এখন কিসে চড়ে যাব? তোমার যদি প্রাইভেট জেটে চড়ে যেতে হয় তাহলে অর্ডার দিতে পারো, ব্যবস্থা করবো। অন্য সময় হলে তনয়া হেসে ফেলতো, কিন্তু এখন মাঝরাতে লোকটার কথা সুর তার মন আরও খারাপ করে দিল। চোখে পানি চলে এলো তনয়ার। সে চোখের পানি লুকাতে অন্যদিকে তাকালো। সোডিয়াম বাতির আলোয় স্বরূপ তা ঠিকই দেখতে পেল, তবে কোনো কথা বলল না সে। চিন্তায় আছে। একটা যানবাহন চাই। এখান থেকে দিনের বেলায় লোকাল বাস পাওয়া যায়। এখন সেসব নেই, শুধু দূরপাল্লার বাস যাচ্ছে, যারা তাদের জন্য এক মুহূর্ত দাঁড়ানোর কসরত পর্যন্ত করবে না। একটা কিছু যদি পাওয়া যেত। এত রাতে একটা মেয়েকে নিয়ে সে কোথায় যাবে? একা হলে আলাদা কথা ছিল, উল্টে বাড়ি চলে গেলে ভালো হতো বোধহয়, কিন্তু সেক্ষেত্রে একদিন দেরি হয়ে যেত। বাড়ি গিয়ে অনুষ্ঠানের সব কিছু তাকে আর মাকে মিলে করতে হবে, নইলে মায়ের একা খুব চাপ হয়ে যাবে। এসব ভেবে রিস্কটা নিয়েছিল সে, কিন্তু কোথাকার কি। অনলাইনেও কিছুক্ষণ খুঁজলো স্বরূপ। না, কোনো সার্ভিস তাদের নিয়ে এত রাতে যেতে রাজি নয়। এত সব ঝামেলায় এই মেয়ের নাকা কান্নাকে পাত্তা দেবার কোনো ইচ্ছেই স্বরূপের হলো না। যেই গাড়ি আসছে স্বরূপ হাত তুলে সেটাকে থামাবার চেষ্টা করছে। অনেকগুলো গাড়ি চলে গেল, তাকে সাড়া দিল না কেউ। হতাশ হয়ে পড়তে লাগলো সে ক্রমাগত। এদিকে পাশে তনয়া খানিক পরপর নাক টানছে। সর্দি লেগে গেলে নাকি কষ্টে চোখের পানির সাথে নাকের পানি একাকার হয়ে যাচ্ছে কে জানে। স্বরূপ এতক্ষণে নিজের গায়ের কোট খুলে তনয়ার গায়ে জড়িয়ে দিল। তনয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না সেটা নেবার, বরং এতক্ষণ মনে হচ্ছিল স্বরূপ যদি কোটটা তাকে দেয়ও সে ওর মুখের উপর ছুঁড়ে দেবে। কিন্তু গায়ে কাটা দেওয়া শীত আর কষ্টের মাঝে ওই উষ্ণতাটুকু তাকে এতটা আরাম দিল যে চাইলেও সে ঝেড়ে ফেলতে পারল না, বরং গায়ে জড়িয়ে নিল ভালো করে। স্বরূপের পারফিউমের ঘ্রাণ লেগে আছে কোটে, যেন মনে হতে লাগলো স্বরূপই তাকে জড়িয়ে ধরে আছে। মিহি সুবাস আর উষ্ণতায় তার মন খারাপ ভাবটা অনেকটাই দূর হয়ে গেল। স্বরূপের ভ্রু কুঁচকে আছে, সে ভীষণ চিন্তায় আছে বোঝা যাচ্ছে। তনয়ার চিন্তা হচ্ছে না, অদ্ভুত এক রকমের ভরসা তার মন জুড়ে বসে আছে। পাশের মানুষটা তার কোনো ক্ষতি হতে দেবে না সে জানে। চিন্তাটা মনে দোলা দিতেই মন খারাপের শেষ রেশটুকু কেটে গেল। একটা ট্রাক আসতে দেখে হাত তুলল স্বরূপ। ওর সাথে সাথে তনয়াও হাত তুলল প্রথমবারের মতো।
ওদের অবাক করে দিয়ে ট্রাকটা থামলো। স্বরূপ তনয়ার দিকে অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে গেল ট্রাকের কাছে। ড্রাইভারের সাথে কিছু কথাবার্তা বলে তনয়ার কাছে সে তার হাত ধরে টানলো। চলো, ট্রাকে করে অনেক দূর যাওয়া যাবে। ওরা উঠলো ট্রাকের পেছনে। ট্রাকে ফল বহন করে নেওয়া হয়, এখন যাচ্ছে খালি। পেছনে খড় বিছানো, তাতেই দুজন গিয়ে বসলো। ট্রাক ছাড়লো। হু হু করে বাতাস দিচ্ছে, প্রচণ্ড শীত লাগতে শুরু করেছে। খোলা আকাশের নিচে ট্রাকটা ছুটে চলেছে। উপরের দিকে তাকালে এক আকাশ ভর্তি তারার মেলা দেখা যায়। সেই তারার আলোয় স্বরূপের মুখটা দেখা যাচ্ছে। বেচারা এখন শীতে কাঁপছে। হাই তুলতেও দেখা গেল বার কয়েক। তনয়া স্বরূপের একটা হাত ধরে বলল, চলো শুয়ে পড়ি, কোটটা গায়ের উপর দিয়ে রাখলে আর শীত লাগবে না। ওটা যে কোনো একজনের গায়ে দেয়া যাবে। উফ, আমি ব্যবস্থা করছি, তুমি কাত হয়ে শো এখানে। খড়ের উপর শুয়ে পড়ল স্বরূপ। তনয়াও তার পাশে শুয়ে পড়ল। ওর ডান হাত কোটের এক হাতে ঢুকিয়ে স্বরূপের বাঁ হাত ঢোকালো অন্য হাতে। দুজন মাঝখানে জড়সড় হয়ে রইল। স্বরূপ অন্য হাতে কিছু খড় নিয়ে নিজের মাথায় বালিশের মতো বানিয়ে নিল। তারপর হাতটা ছড়িয়ে দিয়ে তার উপর তনয়াকে মাথা রাখতে বলল। দুজন তখন খুব কাছাকাছি চলে এলো। পরস্পরকে জড়িয়ে ধরে রাখলো। এখন আর শীত করছে না। আরামদায়ক উষ্ণতা ছড়িয়ে পড়েছে শরীর আর মন জুড়ে। তনয়া স্বরূপের বুকে মুখ গুজে কি একটা যেন বলল। স্বরূপ শুনতে পেল না। কেন যেন হঠাৎ মেয়েটার জন্য মমতায় আর্দ্র হলো তার হৃদয়। ইচ্ছে হলো ওকে ডেকে কিছু একটা বলতে, কিন্তু শেষ পর্যন্ত আর বলা হলো না। ভাঙাচোরা পথে ট্রাকের দুলনিতে আর আকাশে তারা দেখতে দেখতে ঘুম চলে এলো দুজনার চোখে। স্বরূপের গায়ের ঘ্রাণটা ভীষণ ভালো লাগে তনয়ার। সে দুদিনেই ঘ্রাণটার সাথে এত পরিচিত হয়ে গেছে যে নিজের গায়ের ঘ্রাণ বলে ভ্রম হয় তার। ভোর হতে খুব বেশি দেরি নেই আর। কালো আকাশ ফ্যাকাশে হয়ে আসছে। বেশ খানিকটা ঘুমিয়ে উঠেছে তনয়া। স্বরূপ তখনও ঘুমে। ওর ভারী নিঃশ্বাস পড়ছে তনয়ার কপালে। এত ভালো লাগছে সবকিছু। এত ভালোর মধ্যেও তনয়ার চোখ ভরে এলো জলে। হঠাৎ সব থেকেও কি এক শূন্যতায় ডুবে গেল যেন। শূন্যতার কারণ আর কিছুই নয়, তাকে জড়িয়ে ধরে থাকা মানুষটা তাকে ভালোবাসে না, এটাই কারণ। আহা, যদি স্বরূপ তাকে একটু ভালোবাসতো, ভালোবেসে একবার কপালে চুমু খেত, এই রাতটা আরো কোটি গুণ সুন্দর হতে পারত। ভোরের আলো ক্রমশ ফুটতে শুরু করলো। তারাগুলো নিভে যেতে থাকলো একটা একটা করে। নির্নিমেষ সেদিকেই তাকিয়ে রইল তনয়া। ভোরের সতেজ বাতাস তার চোখ মুখ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। তবুও স্বরূপের নিঃশ্বাসে আলাদা করতে পারছে। চোখ তুলে ওকে দেখার চেষ্টা করলো তনয়া। বাচ্চাদের মতো লাগছে। তনয়া মানুষটার প্রতি দুর্বল হচ্ছে একটু একটু করে প্রতিটা মুহূর্তে। ট্রাক থামলো এক সময়। দুলুনি থেমে যেতেই চোখ খুলল স্বরূপ। কোটের বন্ধনী থেকে মুক্ত করলো নিজেকে। সে উঠে বসতে ড্রাইভার এসে ডাকাডাকি শুরু করলো। তনয়া উঠলো, নেমে পড়লো দুজন। স্বরূপ ভাড়া মিটিয়ে দিল। একটা বাজারের কাছে এসে থেমেছে ট্রাক। তনয়া জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছিল এরপর কেমন করে যাবে, কিন্তু রাতে সে তেরা উত্তর আবার পাবার ভয়ে কিছুই বলল না। স্বরূপের এখন মন ভালো। সে তনয়ার মনের কথা আন্দাজ করতে পেরেই হয়তো নিজে থেকেই বলল, এখন যেতে অসুবিধা হবে না, বাসে যাওয়া যায়। আবার স্টিমারে করে নদী পার হয়েও চলে যাওয়া যায়। নদীর রাস্তাটাই সোজা রাস্তা। বাসে গেলে ঘুর পথে যেতে হবে। তোমার যদি পানিতে ভয় না থাকে তাহলে নদী পথে যাব। তনয়া খুশিতে আটখানা হয়ে বলল, অবশ্যই, আমরা নীল পথে যাব। স্বরূপ মুচকি এসে বলল, ঠিক আছে, তার আগে চলো খেয়ে নেই, খিদে মারা যাবার অবস্থা হয়েছে। একটা হোটেল খুলেছে দেখা গেল। আটা মাখছে দোকানি। তারা গিয়ে বসলে লোকটা তাড়াতাড়ি রুটি বেলতে শুরু করলো। গরম পরোটা সবজি ডাল দিয়ে খাওয়াটা ভালোই জমলো। খোলা আকাশের নিচে সতেজ বাতাস আর ভোরে স্নিগ্ধ পরিবেশ তনয়ার ভেতরটা পর্যন্ত শান্ত করে দিল। তার উপর প্রবল ক্ষুধার পর খাবারটা অমৃতের মতো মনে হতে লাগলো। স্বরূপও খেলো পেট ভরে। তারপর 2 কাপ চায়ের অর্ডার দিল। মাটির ভাঁড়ে চা এলো। স্বরূপ চায়ের ভাঁড় তুলে নিয়ে বলল, চলো যেতে যেতে খাই। ঘাটে আগে পৌঁছাতে পারলে প্রথম স্টিমারটা ধরা যাবে। ওরা চায়ের কাপে চুমুক দিতে দিতে হাঁটতে শুরু করলো। একধারে সবুজ ঘাসে ছাওয়া পথ। পথের ওপাশে লম্বা লম্বা গাছের সারি শুরু হয়েছে। অন্য পাশে নেমে গেছে পথটা। শুরু হয়েছে ধান ক্ষেত। একসময় তনয়া চায়ের ভাতটা বাম হাতে নিয়ে ডান হাত দিয়ে স্বরূপের বা হাতটা জড়িয়ে ধরলো। কাজটা করতে তার এত ইচ্ছে করছিল যে স্বরূপের ইচ্ছে অনিচ্ছে পাত্তা দেবারও কোনো ইচ্ছে হলো না তার। স্বরূপের প্রতিক্রিয়া দেখতে সে তাকালো না পর্যন্ত। হাঁটতে লাগলো নিজের মনে। স্বরূপেরও ব্যাপারটা কেন যেন ভালো লাগলো। তনয়ার কাছাকাছি থাকলে তার মনটা অদ্ভুত রকমের হালকা হয়ে থাকে। সে সহজ গলায় জিজ্ঞাসা করলো, সাঁতার জানো? উফ, জবাব দিল তনয়া। তাহলে পানিতে যেতে চাইলে যে ভয় লাগছে না? তুমি পাশে থাকলে আমার কোনো কিছুতেই ভয় লাগে না। ডায়লগটা একটু ফিল্মি হয়ে গেল না? তনয়া স্বরূপের চোখে চোখ রেখে বলল, কাল রাত থেকে তো দেখছো, এখনো বোঝোনি? তুমি যতটুকু সময় ছিলে না তখনই ভয় পেয়েছি। তুমি পাশে থাকার সময় ভয় দেখেছো আমার চোখে। স্বরূপ তনয়ার চোখের দিকে চেয়েই বলল, না, কিন্তু আমি তোমার চোখে দুঃখ দেখেছি তনয়া।
তুমি খুব ভালো মেয়ে, কিন্তু আমার জন্য নও। আমি তোমাকে ডিজার্ভ করি না। তনয়া মৃদু হেসে বলল, আল্লাহ সবার জোড়া ঠিক করে দিয়েছেন, আমার তার উপর পূর্ণ আস্থা আছে। স্বরূপ একটা দীর্ঘশ্বাস ফেলল। সত্যি কি তাই? তনয়া কি তার ভাগ্যে ছিল? তবে আগে এলো না কেন? কেন জীবনের শুরুতে ভুল মানুষকে ভালোবেসে এতটা সময় এলোমেলো হয়ে গেল? নৌকায় করে যাওয়া যায় না? নদীর পাড়ে দাঁড়িয়ে দূরে চলতে থাকা নৌকাগুলোর দিকে তাকে আপন মনেই বলল তনয়া। স্বরূপ বলল, যাবে, তবে অনেক দেরি হয়ে যাবে। একটু দেরি হলে কি যায় আসে? বাড়িতে অনেক কাজ। আমি সাহায্য করব কাজে। স্বরূপ তনয়ার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল। তুমি কোন কাজটা করবে শুনি? তনয়া মিষ্টি হেসে বলল, আমি কি কি করতে পারি তুমি জানো না। করো যা খুশি, কিন্তু এখন নৌকায় যাব না। প্লিজ। নো। স্বরূপ বিরক্ত হয়ে বলল, বাচ্চাদের মতো করছো কেন? কারণ আমি বাচ্চা। দুদিন পর তোমার বাচ্চা হয়ে যাবে, আর এখন নিজেকে বাচ্চা দাবি করছো। স্বরূপ বিরক্ত হয়ে বলল। তনয়া কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও লজ্জা পেয়ে চুপ হয়ে গেল। স্বরূপ আরও কিছু বলল না। অনেকক্ষণ দুজনার মধ্যে কোনো কথা হলো না। দেখা গেল কোণে স্টিমার এখন ছাড়বে না, একটু দেরি হবে। তখনও সকাল পুরোপুরি হয়নি, রোদ উঠেনি, সূর্যটা ঝলমল করে উঠছে অল্প অল্প করে। নদীটাকে বিষণ্ণ প্রান্তরের মতো লাগছে। স্বরূপ কিছুক্ষণ ভাবার পর ঠিক করলো তারা নৌকা করেই যাবে। নৌকা ঠিক করা হলো। শুধু তারা নয়, আরও দুজন একই নৌকায় একই জায়গায় যাবে। তারাও নবদম্পতি। স্বরূপের সাথে ছেলেটার কথাবার্তা হলে জানতে পারলো তারা পাশের গ্রামেই থাকে। প্রথমবার স্ত্রীকে নিয়ে গ্রামে যাচ্ছে। নৌকায় চড়ে বসতেই মাঝি ইঞ্জিন চালু করে দিল। পানি কেটে এগিয়ে যেতে লাগলো নৌকা। তনয়া কিছুটা মন খারাপ করে বলল, আমি ভেবেছিলাম বইটা বেয়ে নৌকা চালিয়ে যাব। স্বরূপ বলল। সেই নৌকা দিয়ে যেতে হলে পরের দিন পৌঁছতে হবে। তনয়া আর কিছু না বলে বাইরে তাকিয়ে রইল। নদীর পাড়ে সবুজ গাছের বন, পাখির ডাক, খোলা আকাশ, অল্প অল্প করে চড়তে থাকা রোদ আর পাশ দিয়ে পার হয়ে যাওয়া নৌকাগুলোকে ফেলে তারা এগিয়ে যেতে থাকলো। মাঝে মাঝে সে হাত বাড়িয়ে পানি ছুঁয়ে দিল। ভীষণ ঠান্ডা পানি। কোথা থেকে আসছে এই পানি? এই উন্মত্ত স্রোত যাচ্ছে বা কোথায়? কখনো তো ভেবে দেখা হয়নি। তনয়া এতটা তন্ময় হয়ে গেছিল যে হঠাৎ হাসির শব্দে সে খানিকটা চমকে তাকালো। তাদের সাথে নৌকায় ওঠা মেয়েটা হাসছে। তার স্বামী কানে কানে কী সব যেন বলছে। মেয়েটা গড়িয়ে পড়ছে হাসতে হাসতে। ওরা ভুলে গেছে আশেপাশে আরও মানুষ আছে। তনয়া স্বরূপের দিকে তাকালো। সে বিরক্ত মুখে বাইরের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, বিরক্ত হবার কি আছে? ওরা যা করছে তাই তো স্বাভাবিক। তাদের মতো দুজন দুই মেরুতে বসে থাকবে নাকি? তনয়ার এবার মাঝে মধ্যে প্রকৃতি থেকে মনোযোগ সরে যাচ্ছিল। চোখ ঘুরে ঘুরে সেই নবদম্পতির দিকে আটকে যাচ্ছিল। মেয়েটা আচার খাচ্ছিল, তার স্বামী ভাগ বসাতে চাইছিল বারবার। ওর মুখ থেকে কেড়ে দিয়ে নিজের মুখে পুড়ে দিচ্ছিল, হয়তো প্রকাশ্যে চুমু খেতে পারছিল না বলে। ছেলেটার একটা হাত বারবার মেয়েটার কাঁধ বা কোমর জড়িয়ে রেখেছিল। তার সতর্ক গলা বারবার বলছিল, বেশি নড়াচড়া করবে না তো, পড়ে গেলে কি হবে? তুমি যা ছটফটে। তনয়ের মন ক্রমশ খারাপ হচ্ছিল। সে রোদ চিকচিকে পানির দিকে তাকিয়ে মন হালকা করার চেষ্টা করে যাচ্ছিল বারংবার। হঠাৎ রোদ খানিকটা মলিন হলো। একখণ্ড ধূসর মেঘ মাথার উপর চাদর বিছিয়ে বসলো। বৃষ্টি না হলেও রোদটা পড়ে যাওয়ায় আবহাওয়া সেরকমই মনে হতে লাগলো। মেয়েটা এই সময় তার স্বামীকে আবদার করে বসলো। ছেলেটা ইতস্তত করছিল, খানিকটা লজ্জা পাচ্ছিল, কিন্তু মেয়ে নাছোড়বান্দা। অতঃপর সে গাইল। এত সুন্দর গাইল যে স্বরূপ পর্যন্ত চোখ ঘুরিয়ে মুগ্ধ হয়ে তাকালো তার দিকে। গলা ছেড়ে চোখ বুজে সে গাইছিল। তনয়ার চোখে পানি চলে আসছিল বারবার। সে চোখ অন্যদিকে ঘুরিয়ে রাখলো যাতে কেউ দেখতে না পারে। ওরা গ্রামে পৌঁছলো বিকেলবেলা। স্বরূপদের গ্রামটা এত সুন্দর, ঢুকতেই তনয়ার মন ভালো হয়ে গেল। এত সবুজ জায়গা সে আগে দেখেছে বলে মনে করতে পারে না। প্রচুর বড়ই, তেঁতুল, খেজুর আর তাল গাছ চোখে পড়ল। আরও অনেক গাছ ছিল, তনয়া কতগুলো ঠিকঠাক চেনেও না। সরু মেঠো পথ, ক্ষেতের আইল, আর কোথাও চোখ আটকে না যাওয়ায় দেখা গেল বিস্তীর্ণ আকাশ, যার নীল তনয়ার শাড়ির রঙের সাথে মিলে যায়। ওরা গরুর গাড়িতে চড়ে যাচ্ছিল। তনয়া কখনো গরুর গাড়িতে চড়েনি, এমনকি এই জিনিস দেশে এখনো আছে তাই সে জানতো না। গাড়ির দুলুনি তার ভীষণ ভালো লাগছিল। তখনও সামান্য রোদ বিরাজমান ছিল, যারা উঁচু গাছগুলোর মাথা আলোকিত করে রেখেছিল। দিন ছোট বলে অবশ্য রোদটুকু সরেও গেল খানিকটা পরে। মিঠে বাতাস বইতে শুরু করলো। তনয়ার মনে হলো বহুদিন পর সে সুন্দর একটা দিন কাটালো। স্বরূপ নৌকা থেকে তনয়াকে খেয়াল করছে। সে আজ উদাস বিষণ্ণ, যেন বৈরাগ্য পেয়ে বসেছে তাকে। সে এবার গলা খাকারি দিয়ে ডাকলো, তনয়া। তনয়া তার দিকে না তাকিয়ে জবাব দিল, আফসোস হচ্ছে? কেন?
বিয়েটার জন্য? তনয়া বুঝলো নৌকায় থাকা দম্পতিকে দেখে তার প্রতিক্রিয়া জানতে চাইছে স্বরূপ। হ্যাঁ, তার কষ্ট হচ্ছিল বটে, কিন্তু এখন আর সেটা নেই। ক্রমশ ঘনায়মান সন্ধ্যার হাতছানি তাকে অন্য জগতের সাথে মিলিয়ে দিচ্ছিল, যেন এই পৃথিবীতে মানুষ কিংবা তাদের অনুভূতি কিছুই নয়, সবটাই প্রকৃতির দখলে। সে ঘরে ফিরতে থাকা পাখিদের দিকে চেয়ে আনমনি বলল, না, কোনো আফসোস নেই। স্বরূপ একটু থমকে গেল, তারপর মনে মনে হাসল। তার ধারণা ভেতরে ভেতরে তনয়া আফসোসে মরে যাচ্ছে, অথচ সে জানে না তনয়া খুব অল্পতেই খুশি হতে জানে। ছোট ছোট কারণে সে ভাগ্যকে দোষ দিয়ে বেড়ায় না, বরং কঠিন পরিস্থিতিতেও সে নিজেকে সামলে রাখতে, খারাপ সময়েও ভালো থাকতে জানে অন্য কেউ ভালো রাখতে। মাত্র দুদিনের সংসারে স্বরূপে সেটা জানার কথাও নয়। তনয়ার পা দুটো ব্যথা করছে মাথাও। গতরাতে ভালো করে ঘুম হয়নি, আর আজ আসার পর থেকে সে বসে আছে বউ সেজে। পুরো গ্রামের লোক ভেঙে পড়েছে তাকে দেখার জন্যে। ভারী একটা কাতান শাড়ি পরে সে বহুক্ষণ ধরে একই ভঙ্গিমায় বিছানার উপর বসে আছে সেই বিকেল থেকে। পা পর্যন্ত নাড়াবার উপায় নেই। এক গাদা মুরব্বি গোছের মহিলা পান মুখে দিয়ে খোশ গল্পে মেতে উঠেছে। তনয়াকে তাদের ভারী পছন্দ হয়েছে, তার বলার অপেক্ষা রাখে না। তনয়ার কাছে তাদের হাজারো প্রশ্ন জমা হয়েছে। বেশিরভাগ প্রশ্নই তনয়া বুঝতে পারছে না। গ্রাম্য টানে বলা কথাগুলো তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তার উপর ব্যথায় মাথার দুই পাশে রক টনটন করছে। শাশুড়ি মা তাকে একসময় এই বিপদ থেকে উদ্ধার করলেন। ঘরে ঢুকে কিসব বলে যেন মহিলাদের দলটাকে বিদায় করে দিলেন। তনয়াকে বললেন, তুমি তোমার ঘরে চলো, তোমাকে দেখে তো সুস্থ মনে হচ্ছে না। আসতে খুব কষ্ট হয়েছে, তাই না? তনয়া কিছু বলল না। কষ্ট তার সত্যিই হয়েছে। নড়তে গিয়ে সে বুঝলো পুরো শরীর ব্যথা। রাতে ট্রাকের দুলুনি আর বিকেলে গরুর গাড়ির দুলুনি শরীরের জয়েন্টগুলোতে ব্যথা বানিয়ে দিয়েছে। সে যখন ঘরে ঢুকলো তখন দেখলো স্বরূপ বসে আছে বিছানায়, তার হাতে একটা বই। ভারী মনোযোগ দিয়ে সে কিছু একটা পড়ছে। তনয়াকে একবার চোখ তুলে দেখে আবারও বই পড়ায় মনোযোগ দিল। তনয়া এগিয়ে গেল সুটকেসের দিকে। শাড়িটা বদলে ফেলা খুব জরুরি। স্বরূপের কিছুটা খারাপ লাগছিল সকাল থেকেই। তনয়ার হয়তো তার প্রতি অনেক চাহিদা আছে, অনেক আশা আছে, সেসব সে পূরণ করতে পারছে না, চাইলেও পারবে না। তার এত অনুভূতি নেই, অনুভূতি সব মরে গেছে। মৃত অনুভূতিগুলো আস্তাকুর থেকে খুঁজে এনে তাদের জীবিত করা তার পক্ষে সম্ভব নয়। সে চাইলে বড়জোর কিছুটা অভিনয় করতে পারে, কিন্তু সেটাও এক ধরনের ঠকানো। আর তারও বা কী প্রয়োজন? মেয়েটা তাকে নিজের ইচ্ছেই বিয়ে করেছে, সে তো জোর করেনি। ওদের বাড়িটা নতুন। আগের টিনের ঘর ভেঙে মাত্র কয়েক বছর আগে একতলা পাকা দালান তোলা হয়েছে। স্বরূপের ঘরের সাথে অ্যাটাচড বাথরুম আছে, বাথরুমে টাইলস লাগানো। বাথরুমটা পছন্দ হয়েছে তনয়ার। সে শাড়িটা খুলে ফেলে ট্যাপ ছেড়ে দিল। প্রচণ্ড ঠান্ডা পানি, পানির সাথে যেন বরফকুচি বেরিয়ে আসছে। তাড়াতাড়ি ট্যাপ বন্ধ করে দিল সে। হাত মুখ ধোয়াও হলো না। ঝুলিয়ে রাখা জামার দিকে হাত বাড়াতে গিয়ে সে প্রথমবার জিনিসটা দেখল। কালো রোমশ বড়সড় একটা আস্ত মাকড়াসা দেয়ালে বসে আছে। তনয়া মাকড়াসা প্রচণ্ড ভয় পায়। তার ইচ্ছে হলো চিৎকার করতে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। কোনো ক্রমে সে আস্তে আস্তে দরজার কাছে চলে গেল। দরজার ছিটকিনি খুলে গুলির মতো বেরিয়ে পড়ল বাথরুম থেকে। স্বরূপ চোখ তুলে হা হয়ে গেল। একই অবস্থা, তনয়া তখন কাঁপছে। তার গায়ে স্বল্প কাপড়ের দিকে তখন নজর নেই। স্বরূপ তার কাছে গিয়ে কাঁধে হাত রাখল। তনয়া, কি হয়েছে? মাকড়সা। মাকড়সা? হ্যাঁ। স্বরূপ হো হো করে হেসে ফেলল। কেউ মাকড়সা দেখে কেমন করে ভয় পেতে পারে? তবে তনয়ার চেহারা দেখে থমকে গেল। মেয়েটা সত্যিই ভয় পেয়েছে, নইলে এভাবে বের হয়ে আসতো না। স্বরূপ বাথরুমে ঢুকে মাকড়সাটা মেরার জন্য স্যান্ডেল হাতে নিল। তনয়া তখন চেঁচালো। মারবেন না প্লিজ। স্বরূপ অবাক হয়ে বলল, তুমি তো ভয় পাচ্ছ। সেটা আমার সমস্যা। মাকড়সার না, ওকে তাড়িয়ে দাও, তাহলেই হবে। স্বরূপ বিড়বিড় করে বলল। ওকে, তাড়াবো, ঠিক আছে। সে মাকড়সার কাছে গিয়ে বলল, জনাব মাকড়সা, আপনি কি নিজে থেকে যাবেন নাকি আমি গিয়ে দিয়ে আসবো? মাকড়সাটা একটু নড়ল। স্বরূপ হাত দিয়ে ওটাকে জায়গা থেকে সরিয়ে দিল। মাকড়সাটা এবার তরতর করে সরে যেতে থাকলো। স্বরূপ ওর সাথে সাথে এগুলো। ভাই শুনুন, এরপর থেকে বিশিষ্ট মহিলাদের বাথরুমে ঢোকাবেন না। এরা বের করে দেবে, কিন্তু জুতা পেটা করতে দেবে না, যাকে বলে সম্মানের সহিত বের করে দেয়া। আপনার সাথেও তাই হচ্ছে, কি আর করার। আপনি আমার সাথে রাগ করবেন না। আমি কিন্তু কিছু করিনি, সব আমার বউয়ের দোষ। আপনি তো জানেনই, বউয়ের কথা না শুনলে কি হাল হতে পারে। মাকড়সাটা বোধহয় স্বরূপের বকবক সহ্য করতে না পেরে গুলগুলি দিয়ে বেরিয়ে গেল। তনয়া হাঁপ ছেড়ে বাঁচল। স্বরূপ বাথরুম থেকে বেরিয়ে এলে সে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমি দরজা আটকাবো না, তুমি কিন্তু তাকাবে না। স্বরূপ চোখ বড় করে বলল, তা কেন? দরজা খুলে রাখলে আমি অবশ্যই তাকাবো। আমি ড্রেস চেঞ্জ করব। তাতে আমার কি? আমার ড্রেস তো আর চেঞ্জ করছো না। তনয়া ফিচেল হেসে বলল,
চাইলে করে দিতে পারি, দেবো? স্বরূপ আর কথা না বলে বিছানার দিকে গেল। তনয়া বাথরুমে ঢুকে দরজা ভিড়িয়ে দিয়ে জামা বদলে নিল। বেরিয়ে এসে বলল, মাকড়সাটা কিন্তু ছেলে না, মেয়ে। সে বইয়ের যন্ত্রণা বুঝবে কেমন করে? তাহলে আমার কথা শুনে যে চলে গেলে? তোমার চেহারা পছন্দ হয়নি, তাই চলে গেছে। স্বরূপ সাথে সাথে সিরিয়াস হয়ে বলল, আমাকে কি খুব খারাপ দেখাচ্ছে? জার্নি করলে চেহারা কেমন একটা হয়ে যায়। তনয়া হেসে বলল, ও, তাতে কি? তোমার তো বিয়ে হয়েই গেছে, চেহারা দিয়ে নতুন কাউকে পটাতে চাও? আমার একটা প্রেয়সী আছে, গ্রামে এলেই রাতে দেখা করতে আসে। হোয়াট? সত্যি, তবে ও মানুষ নয়, পরি। ধুর। আরে সত্যি, আমি এতদিন ওর জন্যই তো বিয়ে করিনি। আজও আসবে, আমি এলেই চলে আসবে। তোমাকে ও সতীনের মতো দেখবে, তাই ও আসার আগেই ঘুমিয়ে যাও প্লিজ। ওর জন্য তোমার কোনো ক্ষতি হোক আমি চাই না। কথাগুলো স্বরূপ বলল পুরোপুরি গম্ভীর মুখে। তার কথার ধরন দেখে যে কেউই মনে করবে সে সত্যি কথা বলছে। চারিদিক তখন শুনশান, বাইরে ঝিঝি পোকার ডাক বাদে আর কোনো শব্দ নেই। ঘরের ভিতর তনয় আর স্বরূপ, শুধু ঘরটা বিশাল, সেই তুলনায় আসবাব কম। বড় ঘর হওয়ায় আলোটাও কম উজ্জ্বল লাগছে। তনয়ের গায়ে কাঁটা দিয়ে উঠল, যদিও সে এসব কথায় বিশ্বাস করে না। ভেতরে ভেতরে ঠিকই জানে স্বরূপ বাজে কথা বলছে, তবুও কেন যেন ভয় লাগছে। তবে ভয়টা সে প্রকাশ হতে দিল না, বলল, বাজে কথা যত সব। ওর নাম চন্দ্রা। পড়িতে বিশ্বাস করি না আমি। জিনে তো করো, কোরআন শরীফেই জিনে কথা আছে। ও একটা মহিলা জিন। তনয় এবার একটু একটু বিশ্বাস করতে শুরু করলো। স্বরূপ সত্যি বলছে না তো? খুব সিরিয়াস মুখে সে কথা বলছে, মনে হচ্ছে না জোক। সে কি প্র্যাকটিক্যাল জোক করছে? অসম্ভব নয়, তবুও কেমন যেন লাগছে তনয়ার। সে অনেকটা জোর করে নিজেকে ড্রেসিং টেবিলের সামনে বসে হাত মুখ পায়ে ক্রিম লাগালো, চুল বাঁধলো। পুরো সময় সে আর চোখে আয়নার ভিতর দিয়ে স্বরূপের দিকে তাকিয়ে রইল। স্বরূপের মুখ পুরোটা সময় বেশ গম্ভীর হয়ে রইল। বাইরে এমন সময় ধুম করে একটা শব্দ হলো, মনে হলো গাছের ডাল ভেঙে পড়েছে, অথচ ঝড় বাদলা কিছুই নেই। তনয়া ভয় এক দৌড়ে বিছানায় চলে এলো, কাপা গলায় জিজ্ঞাসা করলো, ওটা কিসের শব্দ? ওর আসার সংকেত। তুমি মজা করছো? স্বরূপ ওর দিকে শুধু তাকালোর চোখের ভঙ্গি দেখে মনে হলো সে তনয়াকে ভয় পাওয়াবে না বলে চুপ করে আছে। তনয়া স্বরূপের কাছ ঘেঁষে এলো, বলল, আমার কিন্তু ভয় করছে এখন। আচ্ছা শুয়ে পড়ো, বললাম তো ঘুমাতে দেখলে কিছুই করবে না, বলবে না। ঘুম আসবে না আমার। চোখ বুঝে থাকো। চোখ বুঝলে ঘুম আসে নাকি? স্বরূপ আচমকায় উঠে গিয়ে লাইট বন্ধ করে দিয়ে এলো। তনয়া ছোটখাটো একটা চিৎকার দিয়ে বলল, এই, লাইট বন্ধ করো কেন? নইলে ঘুমাবে কেমন করে? স্বরূপ তনয়ার পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরে বলল, ভয় নেই, আমি আছি। তনয়া ওকে আরো গভীরভাবে জড়িয়ে ধরল। স্বরূপ মুচকি হাসলো, তনয়াকে ভয় পাইয়ে দিতে পেরেছে সে। ওকে খুব কাছে পেতে ইচ্ছা করছিল তার, যদিও বউ, তবুও জড়তা একটা থেকেই যায়। তাছাড়া তনয়ের সামনে সে যেরকম ব্যক্তিত্ব দেখিয়ে চলে, তাতে রোজ রোজ কাছে টানলেও হ্যাংলা ভাববে ওকে ছাড়া স্বরূপের আর চলছে না। সেটা ভাবতে দিলে চলবে নাকি? তার চেয়ে তনয়া নিজেই আসুক কাছে। কিছুটা সময় দুজন চুপচাপ পড়ে রইল। একসময় স্বরূপ ফিসফিস করে বলল, ও চলে গেছে। কে? চন্দ্রা এলো কখন আর গেলই কখন? এই মাত্রই আমাদের ঘুমোতে দেখে চলে গেছে। ওর হিংসা হয়নি? হয়েছে তো, এই জন্যই তো কথা বললো না। যাক, ভালো হলো। ছাই ভালো, আবার কাল আসবে। আসুক, কাল দেখা যাবে। আজ তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? ওর জন্য কিছু না, এমনিতে পুরো শরীর ব্যথা। সেবা লাগবে? স্বরূপ যেন অন্য কোনো ইঙ্গিত করলো। না, সেবা লাগবে না, শুধু একটু জড়িয়ে ধরে থাকলেই বড় মেহেরবানি হয়। বলতে বলতে সে হাই তুলল। পরদিন সারাদিন তনয়া স্বরূপের দেখা পেল না বললেই চলে। সে ব্যস্ত রইল নানান কাজে। তনয়ার কাজ নেই, সে নতুন বউ বলে কেউ কিছু ছুতে দেয় না। গ্রামে তেমন নেটওয়ার্ক পাওয়া যায় না বলে তনয়ার সময়ও কাটছিল না। দুপুরে খাবার সময় তার পরিচয় হলো স্বরূপের চাচাতো বোন মিতার সাথে। মিতার কলেজে পরীক্ষা ছিল বলে সে গতদিন আসতে পারেনি, আজ সকালে পরীক্ষা দিয়ে চলে এসেছে। সে এবার এইচএসসি দেবে। বয়সে ছোট হলেও খুব মিশুক মেয়েটা, তনয়ার সাথে মিশে গেল সহজেই। মিতা ওকে বলল বিকালের দিকে কাজ না থাকলে তাকে নিয়ে ঘুরতে বের হবে। তনয়া জানালো সে খুশি হয়ে অপেক্ষা করবে।
স্বরূপ দুপুরে খেতে এলো বেশ দেরিতে, কোনো রকমে খেয়ে আবারও বেরিয়ে গেল। তনয়ের সাথে কথা হলো না। তনয়া বাইরের ঘরে একটু উকিঝুঁকি দিচ্ছিল স্বরূপের সাথে একটু কথা বলার আশায়, কিন্তু স্বরূপ তাকে চেনে না এমন ভান করে চলে গেল। এদিকে তাকিয়েও দেখলো না। তনয়ার অভিমান হলো, সে স্বরূপকে বিকেলে বের হবার কথা জানাতে চেয়েছিল, জানানো হলো না। যাকগে, ও নিজের মতো থাকুক। তনয়া এমনিতেও সঙ্গী পেয়ে গেছে। বিকেলের দিকে সত্যি মিতা চলে এলো। সেই বাড়ি থেকে অনুমতি আদায় করলো। তারপর দুজন বেরিয়ে পড়লো। তনয়ার পরনে সবুজ রঙের একটা শাড়ি, গয়নাগাটি তেমন পরেনি, শুধু হাতে গতকাল শাশুড়ির দেওয়া মোটা বালা আর কানে ঝুমকা। শাড়ির আঁচল দিয়ে সুন্দর করে মাথা থেকে বের হলো সে। যে কেউ দেখলেই বলবে নতুন বউ। ওরা যত সামনে যাচ্ছিল তনয়ার ততই ভালো লাগছিল। গতকাল গাড়ির ভেতর থেকে সবটা দেখা হয়নি। ছোট ছোট ঘর, মাটির চুলা, ঝাড় দেওয়া পরিষ্কার এক চিলতে উঠোনের বাড়িগুলোর গায়ে গা লাগানো একধারে নেমে যাওয়া দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, দূরে তালগাছের সারি। ছোটবেলায় যেমন গ্রামের দৃশ্য আঁকত, তেমন হাতে আঁকা চমৎকার একটা গ্রাম। তনয়ার অনুরোধে অনেক দূর চলে গেল তারা। একটা বড় পুকুরের ধারে এসে থামলো। জায়গাটা নির্জন, পুকুরের চারিদিকে গাছপালা ঝোপঝাড়ে ভর্তি। মানুষজন নেই। মিতা জানালো এখানে দুপুরে মহিলারা গোসল করতে আসে। এখন পরন্ত বিকেল বলে কেউ নেই। সুন্দর হাওয়া দিচ্ছে, ঝিরিঝিরি বাতাসে পুকুরের পানিতে কাঁপন ধরছে। তনয়া মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মিতা তাকে বলল, চলো এবার ফিরি। তনয়া অনুরোধের দৃষ্টিতে চেয়ে বলল, একটু থাকি, জায়গাটা এত শান্তির। মিতা বলল, আচ্ছা, কিন্তু বেশি দেরি করা যাবে না, সন্ধ্যা হলে বাড়ির সবাই আমাকে খেয়ে ফেলবে। সে একটু নিচু গাছের ডাল দেখিয়ে বলল। চলো এখানে বসি। নির্জন জায়গা দেখে বসার পর তনয়া ঘোমটা খুলে ফেললো, চুলের খোপাও খুলে দিল। তার ভীষণ সুন্দর রেশমি চুলগুলো মৃদু বাতাসে ঢেউ খেলতে লাগলো। ওর শরীর মন জুড়িয়ে যাচ্ছিল। এত শান্তির পরিবেশ উপভোগ করতে ভাগ্য লাগে। তার বারবার বিভূতিভূষণের উপন্যাসের কথা মনে পড়তে লাগলো। আরণ্যকে এরকম একটা জায়গার কথা ছিল না? সরস্বতী কুণ্ডী। একসময় মিতা উঠে পড়ল। চলো, এরপর অনেক বেশি দেরি হয়ে যাবে। তনয়া লাফিয়ে নামতে গেল ডাল থেকে। হঠাৎ তার শাড়িতে টান পড়ল। সে কিছু বুঝে ওঠার আগেই একটা হাত ওর কাঁধ ছুঁয়ে গেল। শাড়ির আঁচলটা খসে পড়ল। তনয়া পেছনে ফিরে একজোড়া চকচকে চোখ দেখতে পেল। একটা লোক, মিশমিশে কালো গায়ের রং। তনয়ার মনে হলো সে ভূত দেখেছে। চিৎকার করে উঠল সে। নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। মিতা অন্যদিকে তাকিয়েছিল। এসবের কিছুই তার নজরে আসেনি। মাত্র কয়েক মুহূর্তেই সবটা ঘটে গিয়েছিল। সে প্রথম শুনল তনয়ার চিৎকার, তারপর পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ তুলে দৌড়ে যায় একটা কালো ছায়া। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। দুজন একে অপরের হাত ধরে যখন বাড়ি ফিরছিল, তখন আশ্চর্য এক নিস্তব্ধতা যেন ঢেকে দিয়েছিল পথঘাট। কোথাও কাউকে দেখা যাচ্ছিল না। পুরো গ্রাম কি ঘুমিয়ে গেল? তারা বহুক্ষণ হেঁটেও যেন বাড়ি পৌঁছতে পারছিল না। অবশ্য তারা গিয়েছিল এমন পথ ধরে যেদিক দিয়ে গ্রামের লোকজন কম চলাচল করে। হয়তো ওদের ভাগ্য কিংবা কোনো অদৃশ্য টানে পথে তাদের সাথে দেখা হওয়া প্রথম ব্যক্তিটি ছিল স্বরূপ। প্রথমে সে ভীষণ অবাক হলো। তারপর কাছে এসে মিতাকে জিজ্ঞাসা করলো। তোরা এখানে কেন? মিতা উত্তর দিতে পারছিল না। তনয়া তখনও কাঁপছে, তার চোখ ভেজা। অন্ধকার তখনও পুরোপুরি জেকে বসেনি। মৃদু আলোয় স্বরূপের চোখে তনয়ার ফ্যাকাশে মুখের ভাব ধরা পড়ে গেল। সে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার তনয়া? স্বরূপ তনয়ার অপর হাতটা ধরল। ওর এক হাত মিতার হাতে ধরা ছিল। দুজন দুদিকে দিয়ে তাকে ধরে নিয়ে যখন বাড়ি ফিরল, তখন বাড়ির লোক আলো নিয়ে তাদের খুঁজতে বের হচ্ছে। গমগমে পরিবেশে এসে মিতার ভয় অনেকটা কেটে গেল। তবে বাড়িতে ঢুকতেই সবার কাছ থেকে এক গাদা বকুনি খেতে হলো তাকে। চুপচাপ শুনে গেল সে, একটা শব্দও করল না। তার মুখের ভয়ার্ত ভাবটা কেউ খেয়াল করলো না। খেয়াল করলেও তারা ধরে নিত বকা খেয়ে ভয় পেয়েছে মেয়েটা। স্বরূপ তনয়াকে ঘরে রেখে এসে মিতাকে পাকড়াও করল। এবার বলো কি হয়েছে? মিতা সবটা খুলে বলল তাকে। লোকটাকে সে চিনতে পেরেছিল। এই গ্রামেরই লোক, বখাটে ধরনের। গ্রামের মেয়ে বউদের প্রায় উত্ত্যক্ত করে থাকে। কিন্তু ওর বাবা ধনী লোক। গ্রামের অনেকেই তার কাছে সুদে টাকা ধার করে জমি বন্ধক রাখে। কারো সাহস হয় না ওর বিরুদ্ধে কিছু করার। লোকটা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। স্বরূপ সব শুনে খুব ঠান্ডা গলায় মিতাকে বলল, তুই তোর ভাবির কাছে গিয়ে বস, আমি আসছি। মিতা তার কথা মতো ভাবির ঘরে চলে গেল। সেখানে তনয়া একা নয়, কিছু মহিলা বসে খোশ গল্প করা শুরু করে দিয়েছিল। তনয়ার মুখের অনেকটা তখনও ঘোমটায় ঢাকা। কেউ খেয়াল করেনি তার চোখে অল্প করে জল কমছে, হাত মৃদু মৃদু কাঁপছে। মিতা ভাবির পাশে গিয়ে বসে তার হাত শক্ত করে চেপে ধরল। সময় কতটা পেরিয়েছিল তাদের খেয়াল নেই। একসময় বাড়ির উঠানে চিৎকার আর ধস্তাধস্তির শব্দে ভেতর থেকে সবাই বাইরে এলো। উঠোনে মিশমিশে কালো একটা লোককে এনে ফেলা হয়েছে। লোকটার শরীর রক্তাক্ত, তার উপর চড়াও হয়ে থাকা স্বরূপের গাল কেটেও রক্ত বের হচ্ছে। কিন্তু তার উপর কোনো অসুর ভর করেছে যেন। শক্ত সামর্থ্য গ্রাম্য লোকটাকে সে শুইয়ে ফেলে প্রবল আক্রোশে এক একটা ঘুষি বাগিয়ে দিচ্ছে।
কয়েকজন গ্রামের লোক ওদের পিছু পিছু চলে এসেছিল। বাড়ির লোক আর আশেপাশের আরও কিছু লোক এসে ওদের লড়াই থামালো। স্বরূপের কথা মতো লোকটাকে বেঁধে ফেলা হলো উঠানের আম গাছের সাথে। স্বরূপ তখন হাঁপাচ্ছে, ঘাম আর রক্তে তার শার্ট ভিজে চুপচুপ হয়ে গেছে, তবে সে বসলো না। গ্রামের লোকের প্রশ্নের জবাবে বলল, ও আমার স্ত্রীকে উত্ত্যক্ত করেছে। ও গ্রামের আরো মহিলাদের জ্বালাতন করে। আপনারা কিছু না বললে সেটা আপনাদের ব্যাপার, আমি তো সহ্য করব না এসব। তার কথায় অনেকেই সায় দিল। কিছু মহিলা সেখানেই বলে ফেলল সিরাজ তাদের সাথে কি করেছে। মিশমিশে কালো ভূতের মতো অন্ধকারের সাথে মিশে যেতে চাওয়া সিরাজ নামক লোকটা তখনও কুতকুতে হলদে চোখে তাকিয়ে আছে তাদের দিকে। স্বরূপের ইচ্ছে হলো ওর চোখ দুটো অন্ধ করে দিতে। স্বরূপের ইচ্ছে ছিল সিরাজের প্রথমে বিচার হবে, তারপর তার ছাড় হবে, কিন্তু সেসব কিছু হলো না। সিরাজের বাবা নিজেই এসে সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন। ছেলেকে ছেড়ে দেবার জন্য মিনতি করে বলে গেলেন আর কখনো এমন হবে না। লোকটার এমন কাণ্ডের কারণ ছিল স্বরূপের মা এলাকায় কম প্রভাবশালী নন। গ্রামের একমাত্র স্কুলটা তিনিই গড়েছেন। গ্রামে তিনি বাদে বাকি যে কজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন সবাই স্বরূপের মায়ের পক্ষেই থাকবেন। সেক্ষেত্রে ছেলের এবারের দোষ ঢাকার চেষ্টা করলে উল্টো তিনি নিজেই বিপদে পড়তেন। স্বরূপের রাগ কমল না, তবুও সে নিজেকে সামলে নিয়ে ঘরে ঢুকলো। তখনও তার গা ভেজা, গায়ে লেগে থাকা রক্তের কতটা তার কতকটা সিরাজের। তার মাথা ব্যথা করছিল প্রচণ্ড। সারাদিন কাজ করার পর এই ঝক্কিতে কাহিল লাগছিল। মা তাকে বসিয়ে হাত আর গালের কাটা জায়গা স্যাভলন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দিলেন। তনয়া তখনও চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে সবটা দেখছিল সে। স্বরূপ ঘরে গিয়ে জামা বদলে এসে দেখলো খাবার বেড়ে ফেলেছেন মা। ওরা একসাথে বসে খেয়ে নিল। তারপর কিছু লোক স্বরূপের সাথে কথা বলতে চাওয়ায় সে বাইরের ঘরে চলে গেল। তনয়া নিজের ঘরে গেল না, তার প্রচণ্ড ভয় করছে। সে শাশুড়ি মায়ের নিষেধ সত্ত্বেও তার সাথে হাতে হাতে কাজ করলো। কাজ শেষে তার ঘরে গিয়ে বসে রইল। মা বুঝলেন ওর মনের অবস্থা, পাশে বসে সান্ত্বনা দিলেন অনেকক্ষণ, গল্প শোনালেন নিজের। যখন স্বরূপের বাবা মারা গেল তখন তাকেও কম যন্ত্রণা সহ্য করতে হয়নি। গ্রামের দু একজন লোক উঠে পড়ে লেগেছিল তাকে বিয়ে করতে। কত কিছু সহ্য করেছেন তিনিই জানেন। তনয়া মাকে জড়িয়ে ধরল। এবার এটা তার মা নয়, স্বরূপের মা। তাতে কিছু যায় আসে না। মায়েদের গায়ে মা ঘ্রাণটা থেকেই যায়, সে যার মাই হোক না কেন। স্বরূপ অনেক রাতে ঘরে ফিরল। তনয়াকে না পেয়ে খুঁজতে গিয়ে দেখল সে মায়ের আঁচলে মুখ লুকিয়ে বসে আছে। স্বরূপ যেতেই মা তাকে পাঠিয়ে দিলেন। শুয়ে পড়ার আগে তনয়া বলল, আজকে লাইটটা জ্বালানো থাকুক। না তনয়া, আজও লাইট বন্ধ থাকবে। তোমার ভয় কাটাতে হবে। ভয়ে জিইয়ে রেখে কোনো লাভ নেই, আর আমি আছি তো। স্বরূপ বিছানায় এসে তনয়ার হাত ধরল। ও তখনও কাঁপছে। স্বরূপ জড়িয়ে ধরল তাকে, শক্ত করে ধরে রাখলো। তনয়া স্বরূপের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল, বলল, আমি খুব ভয় পেয়েছিলাম। ও আমার আঁচল টেনে ফেলে দিয়েছিল। স্বরূপ তার মাথা বুকে চেপে বলল, ভয় নেই, আর কেউ কিছু করবে না তোমার। তুমি থাকবে তো আমার সাথে? হ্যাঁ তনয়া, আমি আর কখনো তোমাকে একা ছাড়বো না, কোনোদিনও না। তনয়া কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল। স্বরূপ ক্লান্ত ছিল, তার চোখেও ঘুম নেমে এলো একসময়। সে আজ একটু আগে তনয়াকে যে ওয়াদা করেছিল সেটা নিজের অজান্তেই করেছিল। সচেতন মস্তিষ্কে যে ছেলেটা মনে প্রাণে চাইছিল মেয়েটা তার সাথে থেকে আফসোস করে মরে যাক, তাকে সে সারা জীবন কাছে থাকার ভরসা দিত না। শেষ রাতে ঘুম ভাঙল তনয়ার। গতকালের রেশ মনের মধ্যে কেমন যেন ভয় জাগিয়ে রেখেছে তার। সে ডেকে তুলল স্বরূপকে। কি হয়েছে? ঘুম জড়ানো গলায় প্রশ্ন করল স্বরূপ। নামাজ পড়বো। পড়ো। বলে উল্টো দিকে ফিরে শুলো স্বরূপ। তুমিও পড়বে, ওঠো। এখন উঠতে পারবো না, ঘুম হয়নি। পরে ঘুমিও আবার, এখন ওঠো প্লিজ। স্বরূপ তনয়ার বালিশটা টেনে নিয়ে মাথার উপর চেপে ধরে কম্বলটা আরেকটু টেনে নিল। তনয়ার এবার রাগ হতে লাগলো। আস্ত পাজি লোক তো। সে স্বরূপের হাত ধরে টানাটানি করলো, কিছুক্ষণ কাতুকুতু দেওয়ার চেষ্টা করলো। ঘরের লাইট অন করে দিল, চোখের সামনে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে ধরে রাখলো। শেষ পর্যন্ত কিছুতেই কাজ না হওয়ায় পানি ছিটিয়ে দিল চোখে মুখে। স্বরূপ এবার উঠে বসে চোখ ডলতে ডলতে বলল, কাল রাতে যদি তোমাকে ঘুমাতে দেই তো আমার নাম স্বরূপ না। ওকে, তোমার নতুন নামকরণের ভার আমাকে দিও প্লিজ। আমার অনেক ইচ্ছে ছিল আমার বরের নাম হবে ঝন্টু মিয়া। উইল ইউ শাট আপ? নো। স্বরূপ উঠে বাথরুমে ঢুকলো। তনয়া একটু পর বাথরুমের দরজা ধাক্কা দিয়ে বলল, অজু করে বের হবে কিন্তু। তুমি কি অজু করতে পারো? না না, সব তো তুমি একাই পারো। একটু পর বের হলো সে। দেখে মনে হলো অজু করেই বের হয়েছে। তনয়া জিজ্ঞাসা করলো, মসজিদে যাবে? না, মসজিদ অনেক দূরে, ততক্ষণে সময় শেষ হয়ে যাবে। কাল আরো তাড়াতাড়ি ডেকে দেবো তাহলে। এখন একটু অপেক্ষা করো, আমি অজু করে আসি, একসাথে নামাজ পড়ি।
দুজনে একসাথে নামাজ পড়ল। ভোরের আলো ভালো করে ফুটলে তনয়া জানালার পর্দা সরিয়ে দিল। ভোরে স্নিগ্ধ শীতল বাতাস ছুঁয়ে গেল তাকে। ঘরটাও আলোকিত হলো। সে মশারি তুলে বিছানা ঝাড়ল, ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলল। স্বরূপ জানালার পাশে একটা চেয়ার টেনে বসে রইল। তনয়ের কাজ শেষ হলে সে বলল, জানো, অনেকদিন পর ফজরের নামাজ পড়লাম। কেমন লাগছে? স্বরূপ সেটার উত্তর না দিয়ে বলল, ধন্যবাদ। দুজনের আর কথা হলো না, চুপচাপ পাশাপাশি বসে রইল তারা। তনয়ার গতদিনের ট্রমা অনেকটাই কেটে গিয়েছে। যদিও মন থেকে বিষয়টা মুছতে অনেক সময় লাগবে, তবুও প্রাথমিক ভয়টা কেটে যেতেই শান্তি লাগছে। গ্রামের মানুষের কাজকর্ম দ্রুত শুরু হয়। জানালা দিয়ে লোকজন দেখা যাচ্ছে। সেই আলো ফোটার পর থেকেই সবাই ভোর থেকে ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যা হতে হতে কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে। তাদের শহুরে জীবনটাও এমন হলে বেশ হতো। চেষ্টা করা যায় নাকি? স্বরূপকে বলে দেখতে হবে তো। মায়ের ডাক শুনে সে বেরিয়ে গেছে একটু আগে। আজ বাড়িতে তাদের বিয়ে উপলক্ষে খাওয়া দাওয়া হবে। তনয়াকেও তৈরি হতে হবে। রোদের দেখা মিললে সে গোসল করে ফেলল। তনয়া বিয়েতে বিশাল মেকআপ বক্স উপহার পেয়েছে। স্বরূপের হয়ে কেনাকাটা করে দিয়েছে তার বন্ধুরা। এই মেকআপের জিনিসগুলো যে কিনেছে তার চয়েস অসাধারণ। সব ভালো ব্র্যান্ডের জিনিস। লিপস্টিকের পুরো সেট দিয়েছে, তাতে এত সুন্দর সব রং যে তনয়ার খেয়ে ফেলতে ইচ্ছা করছে। সে যখন সাজতে বসেছে তখন গ্রামের অনেক মেয়েরাই এসেছে তাকে সাহায্য করতে, কিন্তু এসব প্রোডাক্ট দেখে কেউ ধরতে সাহস পায়নি। তনয়া একাই সাজগোজ করেছে। তারপর নিজেই বলেছে অন্য যারা সাজবে তারা যেন তার কাছে এসে বসে। এরপর শুরু হলো তার সাজানো। শেষ আর হয় না। তনয়ার মনে হলো সে ভয়াবহ একটা ভুল করে ফেলেছে। বিশাল লাইন পড়ে গেছে সাজবার। তবুও সে হাসি মুখে অনেককে সাজিয়ে দিল। একসময় চাচি এসে হাই হাই করে বললেন, এইটা কি হয়? বউ মানুষ সবাই রে সাজাইতেছে কেন? বিয়া অগনা তোমার? তনয়া হেসে বলেছে, সাজাই না চাচি, সমস্যা কি? না কোনো দরকার নাই, যা সব বাইর হয় এখান থেকে। তিনি ছাগল তাড়াবার মতো করে সবাইকে তাড়িয়ে দিয়ে বললেন, তুমি একটু জিরাও, পরে বাইরের ঘরে নিয়ে যাব। অনেক আত্মীয় স্বজন আসতেছে, খাওয়া হইয়া গেলেই তারা বউ দেখব। চাচি বের হয়ে গেলে তনয়া মোবাইলটা নিয়ে বসলো। মাকে ফোন করে কথা বলে নিল। কাল থেকে কথা হয়নি। মায়ের কাছে গতকালের ঘটনা বলতে চায় না সে। এমনিতেই ট্রেন মিস করার ঘটনা শুনে মা খুব ভয় পেয়ে গিয়েছিলেন। একমাত্র মেয়ে বলেই তার এত ভয়। তনয়ারও খারাপ লাগছে। বিয়ের পর থেকে মায়ের সাথে একটুও দেখা হলো না। এতদিন তো সে মাকে ছেড়ে কখনো থাকেনি। ফোন রেখে তনয়ার খুব কষ্ট হচ্ছিল। মা বাবাকে আজ দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু মা অসুস্থ বলে আসতে পারেননি তারা। তনয়ার বাড়ি যেতে যেতে আরও 4-5 দিন। এতদিন মাকে না দেখে থাকতে হবে। তার চোখে পানি চলে এলো। আরে আরে, নতুন বউ কাঁদে কেন? গ্রাম্য পরিবেশে শহুরে একটা আওয়াজ তনয়াকে একটু অবাক করলো। সে চোখ তুলে দেখলো স্বরূপের বন্ধু মিলি। সব বন্ধু বান্ধবকেও দাওয়াত দেওয়া হয়েছিল, তবে সবারই দেখা গেছে কোনো না কোনো সমস্যা। সকালে বলছিল স্বরূপ ওদের কথা, তবে মিলি আপু যে আসবে সেটা বলেনি। মিলি কাছে এসে তনয়ার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, বাড়ির কথা মনে পড়ছে? তনয়া মাথা নাড়ল। মিলি তাকে জড়িয়ে ধরে বলল, পড়বেই তো, কিন্তু কাঁদলে কি মা আসবে বলো? আরও কষ্ট হবে। তুমি খুশি থাকো, দেখবে মাও খুশি থাকবে। তনয়া হাসার চেষ্টা করলো। মিলি বলল, তোমাকে যে সুন্দর লাগছে মেয়ে, তোমার বরের তো সারাদিন তাকিয়ে থাকার কথা। কোথায় সে? এসে তো দেখলাম না। তনয়া অভিমান করে বলল, আপনার বন্ধু কি আর সেরকম মানুষ নাকি? মিলি ম্লান হেসে বলল, ও খুব ভালো মানুষ তনয়া। তুমি যদি ওকে ঠিকঠাক বোঝো তাহলে আর এই কথা মনে হবে না। তনয়া গতকালের কথা মনে হলো। মিলি আপু হয়তো সত্যিই বলছে। দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে কেটে গেল। সন্ধ্যার অনেকটা পর যখন সব মেহমান চলে গেছে তখন ঘরে ঢুকলো তনয়া। ইচ্ছে হলো কোনো জাদুমন্ত্র বলে যদি শাড়িটা বদলে নরম জামা হয়ে যেত। আহা, স্বরূপের দেখা নেই। এখনো হয়তো কাজ করছে। তনয়ার ভীষণ ক্লান্ত লাগছে। যদিও সে বসেই ছিল, তবে কখনো কখনো বসে থাকাটাও খুবই যন্ত্রণাদায়ক। সে উঠে কাপড় বদলে মেকআপ ধুয়ে নিল, বিছানার চাদর বদলে ফেললো। আজ এত মানুষ এসেছে যে এটাতে শোয়া যেত না। কাজ করতে করতে সে আরো বেশি ক্লান্ত হয়ে পড়লো। বালিশে মাথা রাখতে এই চোখে ঘুম জড়িয়ে এলো। হঠাৎ একটা শব্দে চমকে উঠলো সে। নাকি একটা সুরে কেউ যেন গান গাইছে। কান পাতলো তনয়া। গান নাকি কিছু একটা বলছে। গায়ে কাটা দিয়ে উঠলো তার। বিছানায় পা উঠিয়ে বসলো। আবারও ভালো করে শোনার চেষ্টা করলো। একসময় কথাগুলো একটু একটু করে স্পষ্ট হয়ে এলো। স্বরূপ, কোথায় গো তুমি? তোমার ঘরে কে এটা? তুমি নেই কেন? ও স্বরূপ, তুমি বিয়ে কেন করেছ? আমি তোমাকে বলেছিলাম না সতীনের ঘর করব না? তনয়া অস্ফুটে বলল, কে কে কথা বলে? কে?
কণ্ঠটা একটু থামলো, তারপর কাচের চুরি ভাঙার মতো রিনরিনে কণ্ঠে কে বলে উঠল, আমি চন্দ্রাবতী, তোমার সতীন গো সতীন। তনয়া বুঝতে পারছিল না শব্দটা আসছে কোথা থেকে। তবে কি স্বরূপ সত্যিই বলেছিল? কেউ আছে এরকম? ঘরের আলো অন্যরকম লাগছে, মনে হচ্ছে চারিদিকে ছায়ারা জেগে উঠে নাচানাচি করছে। তনয়া ফুপিয়ে উঠল, ভয়ে তার গা শিরশির করছে। কতক্ষণ এভাবে কাটলো জানে না তনয়া। একসময় দরজা খুলে গেল। স্বরূপ ঢুকে তাকে দেখে উদ্বিগ্ন মুখে জিজ্ঞাসা করলো। কি হয়েছে তনয়া? আবার কিছু হয়েছে? তনয়া ছুটে গিয়ে জড়িয়ে ধরলো তাকে। ফুপিয়ে কাঁদতে লাগলো। স্বরূপ তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বারবার জিজ্ঞাসা করতে লাগলো, আরে কাঁদো কেন? কেউ কিছু বলেছে? তনয়ের শান্ত হতে একটু সময় লাগলো, তারপর সে সব খুলে বলল। স্বরূপকে খুব চিন্তিত মনে হলো। সে কিছুক্ষণ গুম হয়ে থেকে বলল, আচ্ছা একটা কাজ করো তো। কি বলবো? কথা বলার পরেই অদ্ভুত একটা ব্যাপার হলো। অদৃশ্য কোথাও থেকে নাকি সুরে ভেসে এলো, কি বলবো? তনয়ার কয়েক সেকেন্ড লাগলো বিষয়টা বুঝতে। সে প্রচন্ড রাগে স্বরূপের দিকে তাকিয়ে দেখলো সে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। তনয়া বালিশ দিয়ে ইচ্ছে মতো তাকে মারতে শুরু করলো। স্বরূপের হাসি তাতে থামলো না। তনয়ার এরপর বলা সব কথা প্রতিফলিত হয়ে নাকি সুরে ফিরে ফিরে আসতে লাগলো। স্বরূপের হাসিও বাড়তে লাগলো। একসময় তনয়া ক্লান্ত হয়ে থেমে গেল। তারও এখন নিজের বোকামিতে হাসি পাচ্ছে। সে জিজ্ঞাসা করলো, কেন করলে এটা? স্বরূপ কোনো মতেই বলল, আমি বদলে ঝন্টু হতে চাই না। তোমাকে আমি আজ থেকে ঝন্টুই ডাকবো। স্বরূপ পেট চেপে বলল, দেখো আমি তোমাকে ডাকবো ভূতু। স্কুলের মাঠের এক কোণে বিশাল দেবদারু গাছের তলায় বসে তনয়া স্কুলের গল্প শুনল। সকালবেলা সে মায়ের সাথে আবদার করে তার স্কুল দেখতে চলে এসেছে। মা এসেই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন। বেশ কিছুদিন তিনি ছেলের বিয়ের জন্য স্কুলে আসতে পারেননি। প্রচুর কাজ জমে গেছে। তনয়া দেখে এসেছে তার টেবিলে ফাইলের স্তূপ আর অপেক্ষারত দর্শনার্থীদের ভিড়। তনয়া বলে এসেছে সে একাই ঘুরে ফিরে দেখবে। মা অবশ্য একা ছাড়েনি তাকে। স্কুলেরই এক শিক্ষিকাকে বলেছেন তনয়াকে সব ঘুরে দেখাতে। স্কুল শিক্ষিকা সুরমাকে বেশ পছন্দ হয়ে গেছে তনয়া। মেয়েটার বয়স তার কাছাকাছি, এই গ্রামেরই মেয়ে। তার পড়ানোর বিষয় বাংলা। মেয়েটা ঘুরে ফিরে সব দেখালো তনয়াকে। প্রতিটা ক্লাসরুম, ছোট ছোট ছেলে মেয়ে, তাদের কমন রুম, এক চিলতে বাগান, সুন্দর গোছানো স্কুল। ঘুরে ফিরে তারা দেবদারু গাছের নিচে এসে বসলে সুরমা তাকে গল্পটা বলল। এর আগে ওদের গ্রামে কোনো স্কুল ছিল না। ওরা যারা পড়াশোনা করতো তাদের যেতে হতো 2 গ্রাম পরে সরকারি স্কুলে। সেখানেই একসময় শিক্ষকতা করতেন স্বরূপের মা, মানে সুরাইয়া বেগম। শিক্ষকতার কাজটা তার খুবই পছন্দ ছিল। প্রতিদিন এতটা হেঁটে যেতেন পড়ানোর খাতিরে। সেবার ভয়াবহ বন্যা হয়েছিল। বন্যায় গ্রামের রাস্তাঘাটের অবস্থা এত খারাপ হয়েছিল যে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। স্কুলও অনেক দিন বন্ধ রয়েছিল, কিন্তু যখন খুললো তখন ওই গ্রাম থেকে স্কুলে যাওয়ার পথ সুগম হলো না। ছাত্ররা তবু পড়ার তাগিদে কয়েক মাইল হেঁটে ঘুরে যেত। ছাত্রীদের পড়া বন্ধ হয়ে গেল সুরাইয়া বেগমের স্কুলে পড়ানো। তিনি বেশ ভেঙে পড়লেন। তার স্বামী তাকে ভীষণ ভালোবাসতেন। স্ত্রীর কষ্ট তার সহ্য হলো না। তিনি কথা দিলেন এই গ্রামেই তিনি স্কুল করে দেবেন। সেই স্কুলে তার স্ত্রী শিক্ষকতা করবেন। তিনি ছিলেন সাধারণ চাকুরে, অল্প কিছু বেতন পেতেন মাস শেষে। চাকরিটাকে তার পক্ষে স্কুল করা সম্ভব ছিল না। তিনি নিজের পৈতৃক সম্পত্তির বড় একটা অংশ বিক্রি করে দিলেন। স্কুল হলো। গ্রামের লোকজন প্রথম তার এই কাণ্ডে হাসাহাসি করতে বাকি রাখলো না। কত কিছুই না বলেছিল তারা, সেসব এখন অতীত। স্কুলটা আস্তে আস্তে চলতে শুরু করছিল। সুরাইয়া বেগমের দক্ষতায় এখন এই স্কুলটাই কয়েক গ্রামের মধ্যে সবচেয়ে ভালো স্কুল। কিন্তু দুঃখের বিষয় হলো স্কুলটা ভালো করে চলতে শুরু করার আগে সুরাইয়া বেগমের স্বামী মারা গিয়েছিলেন। তবে দুজনের স্বপ্ন আর ভালোবাসা এখনো বেঁচে আছে। তনয়া চারিদিকে তাকিয়ে দেখলো কি সুন্দর পরিবেশ, বাচ্চাদের কলকাকলিতে মুখরিত স্নিগ্ধ শীতল বাতাস। ওর মন ভরে গেল। সে স্কুলেই বসে রইল মায়ের কাজ শেষ হওয়া অবধি। টিফিনের সময় মায়ের সাথে বসে বাড়ি থেকে আনা খাবার খেলো। মা বোধহয় তখনই স্বরূপকে ফোন করেছিলেন। একটু পর তনয়া দেখলো স্বরূপ এসেছে, সাথে মিলি। গতকাল রয়ে গিয়েছিল সে। মিলি অসম্ভব সুন্দর, তনয়ার থেকেও অনেক বেশি সুন্দর। ওকে তনয়ার এত ভালো লাগে, কিন্তু আজ এই গ্রামের পরিবেশে তার পশ্চিমা পোশাক বেমানান লাগছে। ওরা একসাথে ঘুরতে বের হলো। এখান থেকে অটোরিকশায় করে বড় বিলে যাওয়া যায়। সেখানে নাকি অজস্র পদ্ম ফুটে। ওরা বড় বিলে পৌঁছালো বিকালে। তখন দুপুরের চড়া রোদ নরম হয়ে এসেছে। পাড়ে দাঁড়িয়ে যত দূর চোখ যায় শুধু পদ্ম আর পদ্ম। ওরা একটা নৌকা ভাড়া করে উঠে পড়লো। তনয়া শাড়ি পরে এসেছে, নীল রঙের শাড়ি। পরিবেশ অনুযায়ী খুব মানিয়ে গেছে। মিলি বারবার আফসোস করলো। বিলের মাঝ বরাবর গিয়ে দেখা গেল ও পার দেখা যায় না, যেন পদ্মের একটা সমুদ্রে চলে এসেছে তারা।
মিলির জামা ম্যাচ না হলেও সে ছবি তুলতে কার্পণ্য করলো না। স্বরূপকে ক্যামেরাম্যানের ভূমিকায় অবতীর্ণ হতে হলো। তনয়ার ছবি তুলতে ইচ্ছে করলো না। সে চুপচাপ মাঝির পাশে বসে রইল। স্বরূপ আর মিলি কয়েকবার তাকে বলল, কিন্তু সে জায়গা থেকে উঠে এলো না। এত সুন্দর পরিবেশ স্মৃতিতে ধারণ করলেই বরং বেশি ভালো লাগবে। অত পোজ দিয়ে ছবি তুলে বড়জোর প্রোফাইলের ছবি বদলে দেওয়া যাবে, আর কি লাভ হবে? ওর খুব বিরক্ত লাগতে লাগলো মিলির উপর। এই মেয়েটা না থাকলে সে স্বরূপের হাত ধরে বসে থাকতো। মিহি বাতাস গায়ে মেখে ওর কাঁধে মাথা রেখে দিগন্তে আকাশ আর জল এক হয়ে যেতে দেখত। স্বরূপকে আবদার করতো পদ্ম তুলে দিতে, কিন্তু এদিকে ফটো সেশন শেষ হবার নাম নেই। অপূর্ণ মনোরথে তনয়াকে ফিরতে হলো। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। অটোরিকশায় বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে তারা বাড়ি ফিরল। আগামীকাল তারা ফিরে যাবে, আজ শেষ রজনী। সারাদিন ঘুরে খুব ক্লান্ত হয়ে পড়েছিল তনয়া। স্বরূপ মায়ের সাথে গল্প করছিল বাইরে, সে ঘরে এসে শুয়ে পড়ল। চোখ লেগে এলো কখন যেন। গভীর ঘুমে একসময় তার মনে হলো কেউ যেন তাকে টানছে কিংবা ঠেলছে। তনয়ার ঘুম আধো আধো ভাঙল, চোখ মেলল না সে, তবে বুঝতে পারলো পাশের মানুষটা তাকে টেনে নিয়ে বুকে জড়িয়েছে। অভ্যাস হয়ে গেল এই কয়দিনে। তনয়ার ঠোঁটে মৃদু হাসি ফুটল। স্টেশনে তনয়াকে নিতে বাবা মা দুজনাই এসেছেন। ট্রেন থেকে নেমে তাদের দেখতে পেয়ে চিৎকার করে ছুটে গেল তনয়া, জড়িয়ে ধরল মা বাবাকে। ওনারা ওখান থেকেই ওকে নিয়ে যাবে। স্বরূপের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে চড়ে বসলো তনয়া। একদিকে বাসায় যাবার প্রচণ্ড আনন্দ, আবার অন্যদিকে মনে চাপা কষ্ট কাজ করছে। স্বরূপকে অনেকবার বলা হয়েছিল সে যাবে না, অফিসে যেতে হবে, কত কি নাকি কাজ আছে। বিয়ের পর শ্বশুরবাড়ি যাবার যে রীতি আছে সেটা পালন করা হলো না। ওদের দার্জিলিং যাবার তারিখ ফিক্সড। এখন নাকি অফিসের কাজকর্ম ম্যানেজ করে রাখতে হবে, নইলে এই বিয়ের ছুটির পরপর আবারও ছুটি পাওয়া যাবে না। তনয়া গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। মিলিও এসেছিল ওদের সাথে, সে হাত নাড়ছে। স্বরূপ পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে, তার দৃষ্টি ধোঁয়াশার মতো। তাতে আবেগ খুঁজতে গিয়ে ব্যর্থ হলো তনয়া। ওর কি একটু কষ্ট হবে না? এক ফোঁটাও না। সারাদিন মা বাবার সাথে কাটিয়ে মায়ের হাতের রান্না খেয়ে রাতে নিজের ঘরে ঘুমোতে গিয়ে তনয়ার ভারী শান্তি শান্তি লাগলো। এতদিন মনে হচ্ছিল সে যাযাবর হয়ে গেছে, আজ শান্তির ঘুম হবে। কোলবালিশ জড়িয়ে ধরে নরম গদিতে গা ডুবে আরামে চোখ বন্ধ হয়ে এলেও পর মুহূর্তে চোখ খুলে গেল। সব আছে, তবুও কি যেন নেই। তার এতদিনের সঙ্গী কোলবালিশটাকে পছন্দ হচ্ছে না। মনে হচ্ছে পাশে আস্ত মানুষ চাই, মানুষের গায়ের ঘ্রাণ চাই, বুকের উষ্ণতা চাই। কিন্তু এই কিছুদিন আগেও তো সব ঠিক ছিল। এই ঘরে এই বিছানায় তার সব শান্তি গুটিসুটি হয়ে পড়েছিল। বিয়ে হওয়া মানেই কি তবে নিজের পুরনো অস্তিত্ব বিসর্জন দিয়ে দেওয়া, নিজেকে দুভাগ করে ফেলা? স্বরূপ এখন কি করছে? স্বরূপ একসময় ল্যাপটপ বন্ধ করে বারান্দায় গিয়ে বসলো। তনয়ার প্রতি তার আকর্ষণটা সে কি দিয়ে ব্যাখ্যা করবে? শরীরী আকর্ষণ? শুধুই কি তাই? তাই হবার কথা, কারণ মেয়েটাকে তার সারাক্ষণ মনে পড়ছিল না। এই যে রাতে ঘুমানোর সময় হয়েছে, এখন মনে পড়ছে। স্বরূপ আস্ত সিগারেট শেষ করতে করতে মস্তিষ্কে জটিল চিন্তা সরলীকরণ করে ফেলল। তনয়ের জন্য সে যা অনুভব করছে তার পুরোটাই জৈবিক প্রয়োজন, আর কিছুই নয়। আরেকটা বিষয় হলো মেয়েটা ভালো, তাই কয়েকদিন একসাথে থেকে ওর একটা প্রভাব তার মনের মধ্যে ছাপ ফেলে গেছে। উঠে পড়ে আবারও ল্যাপটপ অন করলো সে। তখনই তনয়ার ফোন এলো। ঘড়িতে 12টা 40। ফোন ধরে সে বলল, ঘুমাওনি? তনয়া আহ্লাদি স্বরে বলল, না, ঘুম আসছে না। সিন্ড্রেলাদের ঘুম আসতে এত দেরি হয় জানতাম না তো। আহারে, একটা রাক্ষস ওর ঘুম চুরি করে পালিয়ে গেছে। স্বরূপ মুখ দিয়ে চুচু শব্দ করে বলল, তা এখন কি করতে হবে? রাক্ষসটা এসে ঘুম দিয়ে যেতে হবে। পারলে রাক্ষস বধ করে ঘুম নিয়ে যাও। যা, কি বলো? যা মনে হলো তাই। কাল এসো না এখানে, তোমাকে মিস করছি। স্বরূপ হেসে বলল, মিস করলে নিজে চলে এসো, আমি পারবো না যেতে। তুমি খুব খারাপ। রাক্ষস জাতি ভালো ছিল কবে? গতকালও ভালো ছিলে। খারাপ লোকের সাথে কথা বলতে রাত বিরাতে ফোন করছো কেন? সরি, বাই। বাই বাই। স্বরূপ ফোন কেটে দিল। তনয়া ভাবেনি এভাবে ফোন কাটবে। সে ভেবেছিল তাকে কিছু বলে মানাতে চেষ্টা করবে। আস্ত পাজিত। আধা ঘন্টা পর তনয়ার নাম্বার থেকে ভিডিও কল এলো। এখনো জেগে। স্বরূপ দেরি করলো না। তনয়াকে দেখতে ইচ্ছা করছিল। ছবি বের করতে গিয়েও নিজের মনের সাথে লড়াই পেরে উঠছিল না। কল ধরে দেখলো অন্ধকার। সে বিরক্ত মুখে বলল, অন্ধকারই যখন দেখাবে তখন ভিডিও কল করেছো কেন? তনয়া উত্তর দিল, তোমাকে দেখতে। দেখা হলো তো, বাই। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখবো। দেখাও। তনয়া আলো জ্বালিয়ে দিল। স্বরূপ ছিটকে উঠল।
মোবাইলটা আরেকটু হলে হাত থেকে পড়ে যেত। ভয়ানক একটা চেহারা দেখা যাচ্ছে। কয়েক সেকেন্ড লাগলো তার বুঝতে যে ওটা তনয়া না। কাজল আর লিপস্টিক মেখে ভূত সেজেছে। তনয়া খিলখিল করে হাসছে। স্বরূপ দাঁত কিরমির করে বলল, প্রতিশোধ? না তো, তুমি আমাকে ভূত ডাকো তাই ভূত হয়ে দেখালাম। ভূত ডাকি না, ভূত ডাকি। সে যাই হোক, আমাকে কেমন লাগছে বলো? ভূতের এক্সিবিশন হলে প্রেজেন্ট করা যাবে, কেউ সন্দেহও করবে না যে তুমি মানুষ। বাহ, তাহলে ভালো সেজেছি বলো। তুমি যা তাই সেজেছো, খারাপ কি? তুমিও তাহলে ঝন্টু সেজে বসে থাকো। কেমন করে সাজে? মুখে ছাগলদাড়ি আর মাথায় চারকোনা টুপি পরলেই চলবে। স্বরূপ হাসলো। কথা চলল আরো অনেকক্ষণ। স্বরূপের আর কাজ করা হলো না। ফোন যখন রাখলো তখন ঘুমে চোখ জড়িয়ে আসছে তার। পরপর কয়েকদিন একই রুটিন চলল। সারাদিন দুজন ব্যস্ত থাকে, রাতে ভিডিও কলে কথা হয়। তনয় কল করে। সে প্রথম দিন ভূত সেজেছিল, এরপর থেকে উল্টাপাল্টা সব ফিল্টার দিয়ে রাখে মুখের উপর। আসল চেহারা স্বরূপকে দেখতে দেয় না। স্বরূপ নানান কথা বলে, ফিল্টার সরানোর চেষ্টা করে, তনয়া সরায় না। তার কথা হলো সে স্বরূপকে দেখতে ফোন করেছে। স্বরূপের যদি তাকে দেখতে ইচ্ছা হয় তাহলে যেন নিজে কল করে নেয়। স্বরূপ করে না, রোজ ইচ্ছে করে তবুও করে না। একদিন আর থাকতে না পেরে করে ফেললো। তনয়া খুশি হয়ে কল ধরলো। কয়েকদিন পর তনয়ার স্বাভাবিক চেহারা দেখে কেমন ভালো লাগতে শুরু করলো স্বরূপের। তনয়া বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।